আজকে হচ্ছে 4 অক্টোবর 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 38তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির প্রথম ক্লাস, অর্থাৎ আজ থেকে আমরা দেওয়ানি কার্যবিধি শুরু করলাম। তো দেওয়ানি কার্যবিধি আমরা এর আগে ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি শেষ করেছি। তো সর্বপ্রথমে আহ একটু আলোচনা করি যে কেন ফৌজদারি মামলা হয় বা কেন দেওয়ানি মামলা হয়। দেওয়ানি মামলা দায়ের করা হয় কোনো অধিকার বা প্রতিকারকে পাওয়ার জন্য, কোনো অধিকার আদায়ের জন্য বা প্রতিকার পাওয়ার জন্য, ঠিক আছে। দেওয়ানি মামলার মাধ্যমে কাউকে শাস্তি দেওয়া যায় না, অর্থাৎ যে জিনিসটা আপনি হারাইছেন, আপনি যদি সেই জিনিসটা চান অথবা সেই জিনিসের ক্ষতিপূরণ স্বরূপ আর্থিক ক্ষতিপূরণ চান, তাহলে আপনাকে ফৌজদারি মামলা করলে হবে না, আপনাকে করতে হবে কি মামলা? দেওয়ানি মামলা। আর আপনি যদি মনে করেন যে একটা অপরাধ সংঘটিত হয়েছে বা একটা ঘটনা ঘটেছে, আপনি যদি চান যে অপরাধটা সংগঠন করলো তার শাস্তি চান, ক্ষতিপূরণ আমি চাই না, আমি চাই কি তার সাজা হোক। আপনার একটা মোবাইল ফোন চুরি হয়েছে, এখন আপনি চোরের সাজা চাচ্ছেন, তাহলে আপনাকে মামলা করতে হবে ফৌজদারি মামলা। ফৌজদারি মামলা, এবং এই ক্ষেত্রে আপনি মোবাইল আপনার কপাল ভালো থাকলে পেতেও পারেন, নাও পারেন, কিন্তু চোরের সাজা হবে এটা যদি আপনি প্রমাণ করতে পারেন সে সাজা পাবে, এটা নিশ্চিত, ঠিক আছে। তাহলে ফৌজদারি মামলার মাধ্যমে আসামি পাই কি সাজা। আর আপনি মোবাইল একজন চুরি করছে বা আপনার মোবাইল একজন নিয়ে গেছে, এখন আপনি যদি চান যে আমার কাছ থেকে যে মোবাইল নিছে আমি আমার মোবাইল চাই, বা আমি ওই মোবাইলের পরিবর্তে ক্ষতিপূরণ চাই, তাহলে আপনাকে মামলা করতে হবে কি মামলা? দেওয়ানি মামলা। দেওয়ানি মামলার মাধ্যমে কোনো অধিকার আদায় করা হয় বা কোনো প্রতিকার পাওয়া হয়, সেটা সুনির্দিষ্ট প্রতিকার হতে পারে, সেটা ক্ষতিপূরণমূলক প্রতিকারও হতে পারে। সুনির্দিষ্ট প্রতিকার কাকে বলে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে পড়বো, বাট যেহেতু আমরা আলোচনা শুরু করলাম, একটু আপনাদের বোঝার সাথে চাই বুঝাই, যা আমি চাইছি আমার তাই দিলে সেটার বলে সুনির্দিষ্ট প্রতিকার। আমার বেদখল করছে আমি দখল চাই, অন্য কিছু চাই না। আমার মোবাইল নিছে আমি মোবাইল চাই, ঠিক আছে। আমি নিষেধাজ্ঞা চাই, আমি কোনো আর্থিক ক্ষতিপূরণ টতিপূরণ চাই না, যা চাইছি তাই যদি আমার দেয় এটা বলে সুনির্দিষ্ট প্রতিকার। আর যা চাইছি তাই না দিয়ে যদি ক্ষতিপূরণ দেয় আর্থিক অর্থের মাধ্যমে, তাহলে সেটাকে বলে আর্থিক ক্ষতিপূরণ। অর্থাৎ দেওয়ানি মামলায় দুই ধরনের প্রতিকার পাওয়া যায়, একটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আর একটা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ। যাই হোক, এখন আজকে থেকে আমরা দেওয়ানি কার্যবিধি শুরু করব। সেই আমাদের চিরাচরিত প্রশ্ন বা মানে জানার জন্য যে দেওয়ানি কার্যবিধি একটা কি আইন, এটা কি প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন বা অ্যাডজেক্টিভ ল, নাকি এটা একটা সাবস্ট্যান্টিভ ল বা মূল আইন। তো এখন এটা ধরেন আমরা যখন ফৌজদারি কার্যবিধি এই তো শেষ করেছি, তারপর দণ্ডবিধিটা শেষ করলাম। ফৌজদারি মামলার ক্ষেত্রে ফৌজদারি মামলা কিভাবে দায়ের করতে হয়, তদন্ত কিভাবে বা বিচার কিভাবে হবে, এই পদ্ধতিগুলো বলছে ফৌজদারি কার্যবিধিতে। এই কারণে ফৌজদারি কার্যবিধি হচ্ছে একটা পদ্ধতিগত আইন, অর্থাৎ যে আইনে মামলা করার বিভিন্ন পদ্ধতি আলোচনা করছে সেটা বলে হচ্ছে পদ্ধতিগত আইন। এই কারণে ফৌজদারি মামলার ক্ষেত্রে পদ্ধতিগত আইন ছিল হচ্ছে ফৌজদারি কার্যবিধি। আর যে আইনে শাস্তি বা প্রতিকার সম্পর্কে আলোচনা করছে, শাস্তি বা কি প্রতিকার, কিন্তু ওই শাস্তি বা প্রতিকার কোন পদ্ধতিতে কিভাবে মামলা করতে হবে তাও ওই আইনে বলে নাই। যে আইনে শুধু শাস্তি বা প্রতিকার আলোচনা করছে সেই আইনটাকে বলে আপনার মূল আইন বা সাবস্ট্যান্টিভ ল। তাইলে আমরা যে দণ্ডবিধিটা পড়েছি, ওই দণ্ডবিধিটা হচ্ছে কি আইন? মূল আইন, কারণ দণ্ডবিধিতে শুধু শাস্তি বলছে, কিন্তু ওই শাস্তির মামলা কিভাবে করতে হবে তা দণ্ডবিধিতে বলে নাই। তাইলে ফৌজদারি মামলার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি হচ্ছে পদ্ধতিগত আইন, আর ফৌজদারি মামলার ক্ষেত্রে দণ্ডবিধি হচ্ছে কি মূল আইন। ক্লিয়ার? এবার আসি দেওয়ানি মামলার ক্ষেত্রে। দেওয়ানি কার্যবিধিতে একটা দেওয়ানি মামলা কিভাবে করে, কিভাবে বিচার হবে, কিভাবে সমন দেবে, কিভাবে রায় দিবে, কিভাবে সাক্ষ্য গ্রহণ হবে, সব কিন্তু বিস্তারিত আলোচনা করছে দেওয়ানি কার্যবিধিতে। যেহেতু পদ্ধতিগত ব্যাপার সেপার আলোচনা করছে, তাই দেওয়ানি কার্যবিধি একটা কি আইন? পদ্ধতিগত আইন। আর তাহলে পদ্ধতিগত আইন শুধু থাকলে হয় না, পদ্ধতিগত আইন ধরেন একটা বন্দুক, এখন বন্দুক থাকলে তো লাগে না, বন্দুকে লাগে কি গুলি। তাহলে গুলিরে আমরা তুলনা করতে পারি মূল আইনের সাথে। তাহলে দেওয়ানি কার্যবিধি যে বন্দুক, এই বন্দুকে গুলি কোনটা? সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে বিভিন্ন প্রতিকার সম্পর্কে আলোচনা করতে, যে দখল পুনরুদ্ধার, তারপরে নিষেধাজ্ঞা, দলিল বাতিল, দলিল সংশোধন, মোটামুটি সুনির্দিষ্ট কার্য সম্পত্তি নেই সবগুলো বলছে। বাট ওই মামলাগুলো কিভাবে করতে হবে তা সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলে না, এগুলো বলছে কোথায়? দেওয়ানি কার্যবিধিতে। তাই সুনির্দিষ্ট প্রতিকার আইন হচ্ছে আপনার সাবস্ট্যান্টিভ ল বা মূল আইন,
আর দেওয়ানি মামলার ক্ষেত্রে পদ্ধতিগত আইন কোনটা? দেওয়ানি কার্যবিধি। এখন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দেওয়ানি কার্যবিধিকে জমের মতো ভয় পান, মনে করেন যে জমদূত, এ তো আমার মাথায় কিছুই ঢুকে না। আমি আপনাদের আশ্বস্ত করছি, ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে এই যে কয়েকটা ক্লাস করবো, এই ক্লাসগুলোতে যদি আপনি রেগুলার থাকেন, আমি ধরে নিচ্ছি আপনি এর আগে দেওয়ানি কার্যবিধি জীবনেও পড়েন নাই এবং লও পড়েন নাই। আপনি একজন সাধারণ ব্যক্তি আমাদের এই জায়গায় শুনতে আসছেন। যদি মনোযোগ দিয়ে ক্লাস করেন, ইনশাল্লাহ দেওয়ানি কার্যবিধি সম্পর্কে ভালো একটা ধারণা আপনার তৈরি হবে যদি রেগুলার ক্লাসে থাকেন। তো এতটুকু তো বুঝলেন যে দেওয়ানি কার্যবিধি পদ্ধতিগত আইন না মূল আইন? বলেন। পদ্ধতিগত আইন। আর দেওয়ানি মামলার ক্ষেত্রে মূল আইন কোনটা? সুনির্দিষ্ট প্রতিকার আইন। ধন্যবাদ। এবার আমরা একটু পড়ায় ফেরত আসি। দেখেন, দেওয়ানি কার্যবিধি একটা পদ্ধতিগত আইন। তো এটা দেখেন, দেওয়ানি মোকদ্দমার বিচার প্রক্রিয়া বা পদ্ধতি সংক্রান্ত আইন হলো দেওয়ানি কার্যবিধি। এই আইনে দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তি করার ক্ষেত্রে দেওয়ানি কোর্ট সমূহ আন্ডারলাইন করেন কোন পদ্ধতি অনুসরণ করবে, মোকদ্দমার পক্ষ সমূহ কিভাবে দায়ের করবে, কিভাবে মোকদ্দমা দায়ের করবে, মোকদ্দমার আর্জি বা লিখিত জবাব দাখিল করবে, সমন জারি, পক্ষ সমূহের শুনানির সময় উপস্থিতি, মোকদ্দমার শুনানি, রায় ঘোষণা, ডিক্রি জারি, বলবৎকরণ ইত্যাদি আলোচনা করা হয়েছে। তাই এটি একটি পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল বা কি অ্যাডজেক্টিভ ল। এবার আমরা দেওয়ানি কার্যবিধি প্রণয়নের ইতিহাসে চলে আসি। দেওয়ানি কার্যবিধির প্রণয়নের ইতিহাস দেখেন, সর্বপ্রথম গোল দেন, সর্বপ্রথম গোল দেবেন 1859 সালে। কত সালে? সর্বপ্রথম 1859 সালে সিভিল কোড সংক্রান্ত পদ্ধতিগত আইন বিধিবদ্ধ বা কোডিফাইড করা হয়। বর্তমানে দেওয়ানি কার্যবিধি আন্ডারলাইন করে 1908 সালে প্রণয়ন করা হয়। প্রণয়ন মানে হচ্ছে পাস। প্রণয়ন মানে কি? পাস। এবং 1909 সালে 1 জানুয়ারি থেকে কার্যকর হয়। তাহলে আপনাকে যদি ভাই পরীক্ষায় প্রশ্ন করে যে সর্বপ্রথম দেওয়ানি সংক্রান্ত আইন আহ পদ্ধতিগত আইন বিধিবদ্ধ হয় কত সালে ভাই? 1859। 1859। যদি বলে বর্তমানে যে দেওয়ানি কার্যবিধি এটা পাস হয় কত সালে? 1908। আর কার্যকর হয় 1909 সালের কত? 1 জানুয়ারি। বুঝতে পারছেন? এবার আমরা চলে আসি সর্বশেষ সংশোধন। সর্বশেষ সংশোধন প্রতিটা আইন আহ, সময়ের পরিক্রমায় আইন তো আপনার সারা জীবন এক থাকবে না। বিভিন্ন প্রয়োজনের তাগিদে আইনটাকে কি করতে হয়? পরিবর্তন করতে হয়। একজন মানুষ যখন ছোটবেলা থেকে জন্মগ্রহণ করে সে তো আস্তে আস্তে বড় হয়, তার জামা তো আর একদম আজীবন পরে না, মাঝে মাঝে তো তার জামা কাপড় বানানো লাগে। তো আইন যদিও ওরকম জামা কাপড়ের মতো চেঞ্জ হয় না, বাট আইন আমাদের প্রয়োজনের তাগিদে বিভিন্ন সময় আইন কি করতে হয়? সংশোধন, বাতিল বা পরিবর্তন করতে হয়। তো আমাদের এই দেওয়ানি কার্যবিধি 1908 সালে পাশ হলেও দেখেন দেওয়ানি কার্যবিধি সর্বশেষ সংশোধিত সংশোধন করা হয়, গোল দিবেন 2017 সালের 25 জানুয়ারি। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে দেওয়ানি কার্যবিধির সর্বশেষ সংশোধন আনা হয় কত সালে? 2017 সালের 25 জানুয়ারি। এই সংশোধনীর মাধ্যমে দেওয়ানি কার্যবিধির গোলদেন 89 ক ধারায় সংশোধন করা হয়। যদি বলে 2017 সালের সংশোধনীতে কোন ধারাটি সংশোধন করা হয়? 89 ক। এবং দ্য লিগাল এইড অ্যাক্ট 2000 এর অধীন নিযুক্ত আন্ডারলাইন করেন আইন সহায়ক কর্মকর্তাকে লিগাল এইড অফিসারকে মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত করা হয়, যুক্ত করা হয়। এই 89 কতে যে বিধানটা যুক্ত করা হয়েছে সেটা হলো যে লিগাল এইড অ্যাক্ট 2000 এর অধীনে একজন ব্যক্তি থাকে লিগাল এইড অফিসার, যে হচ্ছে আইনগত সহায়তার ক্ষেত্রে কাজ করে থাকে, একজন সহকারী জজ পদমর্যাদার একজন বিচারক। তো তাকে আমাদের দেওয়ানি কার্যবিধি অনুসারে মধ্যস্থতাকারী হিসেবে, এর আগে লিগাল এইড অফিসার মধ্যস্থতাকারী হতে পারতো না। মধ্যস্থতাকারী সম্পর্কে আমরা সামনে বিস্তারিত করবো। মধ্যস্থতাকারী হচ্ছে যে আদালতের বাইরে যে যে কোনো মামলার আপোষ মীমাংসা করে থাকে, আপোষ মীমাংসা করে থাকে, আদালত দায়িত্ব দিতে পারে যে রুবেল আপনি মধ্যস্থতা করে আপনি দুই পক্ষের মধ্যে আপোষ মীমাংসা করেন। এই মধ্যস্থতাকারী যে কেউ হতে পারে, এটা মক্কেল হতে পারে, অবসরপ্রাপ্ত কোনো সরকারি কর্মকর্তা হতে পারে, এটা লিগাল এইড অফিসার হতে পারে। বাট লিগাল এইড অফিসার 2017 আগে হতে পারতো না। লিগাল এইড অফিসারকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগের বিধান দেওয়া হয় কত সালে? তাহলে আপনাদের এখান থেকে প্রশ্ন আসবে যে দৈনিক কার্যবিধি সর্বশেষ সংশোধন হয় কত সালে? কোন ধারাটি সংশোধন করা হয়? 89 ক। এর বিষয়বস্তু কি ছিল? লিগাল এইড অফিসারকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগের বিধান। কথা ক্লিয়ার? জি। এখন আমরা তথ্যচিত্রতে চলে আসি। দেখেন তথ্যচিত্র, এটা মোট ধারা আছে, দেওয়ানি কার্যবিধি আমাদের ধারা আছে 158টা। 158টা। ফৌজদারি, তার আগে একটু বলিনি, আমরা এর আগে দুইটা আইন শেষ করেছি, একটা হলো ফৌজদারি কার্যবিধি আর একটা হলো দণ্ডবিধি। ফৌজদারি কার্যবিধি সর্বশেষ সংশোধিত হয় কত সালে বলেন?
2012 সালে 11-র সাবসেকশন 4, 11-2 ক নট সাবসেকশন 4, 11-2 ক, 11-2 ক ওই ধারায় বলছে যে বিচারিক ম্যাজিস্ট্রেটের বসার স্থান, ঠিক আছে। আর দণ্ডবিধি সর্বশেষ সংশোধিত হয় কত সালে? 2004 সালে। কত ধারা? 82 ধারা, 82-83, ঠিক আছে। ধন্যবাদ। আর দেওয়ানি কার্যবিধি সর্বশেষ সংশোধন মাত্র করলাম কত? 2017। 17। ধন্যবাদ। দেখেন, তো এখানে মোট ধারা আছে 58টা, মোট অর্ডার বা আদেশ 51টা। মোট অর্ডার বা আদেশ কয়টা? 51টা। দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম বিধিবদ্ধ হয় 1859 সালে। কত সালে? 1859 সালে। দেওয়ানি কার্যবিধি 1908 সালে আন্ডারলাইন করেন 5 নং আইন। কয় নং আইন? 5 নং আইন। আইনটি প্রণয়ন করা হয় 1908 সালে। আর আইনটি আন্ডারলাইন করেন কার্যকর হয় 1909 সালে। কত জানুয়ারি? 1 জানুয়ারি। এবং সর্বশেষ সংশোধনী আনা হয় 25 জানুয়ারি 2017। বর্তমানে মোট 3টি তফসিল বলবৎ রয়েছে। ব্র্যাকেটে লেখেন মোট তফসিল 5টা, যদি আমরা সামনে পড়বো। মোট তফসিল 5টা, বাট বলবৎ আছে কয়টা? 3টা। 2টা বাতিল করা হয়েছে। আর দেওয়ানি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। আচ্ছা, তাহলে আমরা প্রারম্ভিক পড়ে ফেললাম। বিগত বছরের প্রশ্ন যদি দেখেন যে সর্বপ্রথম কখন সিভিল কোড সংক্রান্ত পদ্ধতিগত আইন কোডিফাইড হয়, কত সালে? 1859 সালে। তারপরে দেখেন দেওয়ানি কার্যবিধি 1908 কার্যকর হয় কত সালতে? 1909 সালে। কত জানুয়ারি? 1909 সালে 1 জানুয়ারি। জানুয়ারি, জি। আচ্ছা, আমরা ধারা তফসিল আদেশ বিধিতে চলে আসি। দেখেন, ধারা তফসিল আদেশ বিধি। দেওয়ানি কার্যবিধি বলতেন 2টি অংশ। আমাদের দেওয়ানি কার্যবিধির কয়টা অংশ? প্রথম অংশে ধারা এবং দ্বিতীয় অংশে তফসিল আলোচনা করতেন। তফসিলের ইংরেজি বলে শিডিউল। তফসিলের ইংরেজি শিডিউল। বিদেশিরা স্কেডিউলও বলে। আমাদের অত যে কাজ নাই, আমাদের কোন রকম ইংরেজি জানতে পারলে হলো, নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আমরা দেখেন, আমরা চলে আসি ধারা কয়টা? 158টা। আর তফসিল দেখেন, তফসিলে পাশে লেখেন তফসিল কয়টা? 5টি। মোট 5টা, কিন্তু বর্তমানে বলবৎ আছে কয়টা? 3টা। আর 2টা 3টে। হচ্ছে কি বাতিল করছে। এখন আমরা দেখি কোন তফসিলে কি আছে। দেখেন কোন তফসিলে কি আছে। আচ্ছা, এখন তার আগে কোন তফসিলে কি আছে এটা বলার আগে আমি একটু ব্যাখ্যা দিই যে ধারা থাকা অবস্থায়ও তফসিলের কি দরকার। ধারা থাকা অবস্থায় তফসিলে কি দরকার? ধারায় যে কথাটা ধরেন, দেওয়ানি কার্যবিধি সামগ্রিক ভাবে একটা কি আইন? প্রসিডিউরাল ল। প্রসিডিউরাল ল। কিন্তু আমরা যেহেতু দেওয়ানি কার্যবিধি ভাগ করতেছি কয় ভাগে? 2 ভাগে। ধারা আর একটা হলো তফসিল। আদেশ পরে, আদেশ এখন আমরা জানি না। ধারা আর কি? তফসিল। তাহলে এই ধারা সমূহ হচ্ছে আপনার সংক্ষেপে বলছে, ধারা সমূহ সংক্ষেপে আলোচনা করছে। ধরেন ধারায় বলা আছে, 26 ধারায় বলা আছে যে দেওয়ানি মামলা শুরু হবে আর্জি দাখিলের মাধ্যমে। প্রতিটি দেওয়ানি মামলা শুরু হবে 26 ধারায় বলছে আর্জি দাখিলের মাধ্যমে। কিন্তু আর্জি দাখিল কে করবে, আর্জিতে কি কি উপাদান থাকবে, কোথায় দাখিল করতে হবে, আর্জি খারিজ কি, প্রত্যাখ্যান কি, ফেরত কি, এই বিধিবিধান গুলো ধারায় বিস্তারিত বলে নাই। এই বিধিবিধান গুলো বিস্তারিত আলোচনা করছে কোথায়? তফসিলে। এই কারণে বলা যেতে পারে যে দেওয়ানি কার্যবিধির ধারাগুলো হচ্ছে সাবস্টেন্টিভ নেচারের, আর দেওয়ানি কার্যবিধির তফসিল গুলো কি নেচারের? প্রসিডিউরাল। বুঝতে পারছেন? বা যদি এইভাবে প্রশ্ন আসে যে সামগ্রিকভাবে দেওয়ানি কার্যবিধি একটা কি আইন? প্রসিডিউরাল লাইন। কিন্তু যদি এইভাবে প্রশ্ন আসে দেওয়ানি কার্যবিধির কোন অংশটি সাবস্টেন্টিভ টাইপের দ্বারা, আর কোন অংশটি প্রসিডিউরাল টাইপের? শিডিউল। তফসিল বা শিডিউল, ঠিক আছে। ধন্যবাদ। এখন আমরা দেখি, দেখেন যে এখানে প্রথম তফসিল দেখেন। প্রথম তফসিলে আলোচনা করছে আদেশ ও বিধি, অর্ডারস এন্ড রুল। অর্ডারস এন্ড রুলস। তাহলে যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে আদেশ এবং বিধি সহ অর্ডারস এন্ড রুলস কোন তফসিলে আলোচনা করা হয়েছে, কোন তফসিলে? প্রথম তফসিলে। দেখেন, মোট 51টি আদেশ আছে, প্রত্যেক আদেশের অধীন বিধি থাকে সাধারণত। এখানে প্রথম তফসিলে আদেশ আছে কয়টা? 51টা। কয়টা? 51টা। এখন 51টা। আর আদেশগুলো গঠিত হয়েছে আবার কিসের সমন্বয়ে? বিধির সমন্বয়। তার মানে প্রথম তফসিল গঠিত হয়েছে আদেশের সমন্বয়, আর প্রতিটা আদেশ গঠিত হয়েছে কিসের সমন্বয়? বিধির সমন্বয়। ধন্যবাদ। এখন এখানে একটু ব্র্যাকেটে লিখে রাখেন বা যে কোনো এক জায়গায় স্টার দিয়ে লেখেন যে 51 নং আদেশটি 1949 সালে বাতিল করা হয়। 51 নং আদেশটি 51 নং আদেশটি 1949 সালে বাতিল করা হয়। হুম। 51 নং আদেশটি 1949 সালে
বাতিল করা হয়। তাহলে আমাদের বলবৎ আছে কয়টা? 50টা। আর একটা হচ্ছে বাতিল। কোনটা বাতিল? সর্বশেষটা। ধন্যবাদ। এবার আমরা একটু দেখেন, দ্বিতীয় আর পঞ্চম এই দুইটা হলো বাতিল করছে। দেখেন, 5টা তফসিলের মধ্যে বলবৎ আমরা এর আগেই জানলাম, বলবৎ আছে কয়টা? 3টা। তার ভিতরে প্রথম তফসিলে আছে আদেশ এবং বিধি, দ্বিতীয় আর পঞ্চম কি? বাতিল। দ্বিতীয় আর পঞ্চম বাতিল। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দেওয়ানি কার্যবিধির কোন কোন আদেশ বাতিল করা হয়েছে, দ্বিতীয় আর কত? পঞ্চম। তৃতীয় তফসিল দেখেন, কালেক্টর কর্তৃক ডিক্রি জারি। কালেক্টর কর্তৃক ডিগ্রি জারি। আমাদের তৃতীয় তফসিলের বিষয়বস্তু হচ্ছে কালেক্টর কর্তৃক ডিগ্রি জারি। ব্র্যাকেটে লেখেন ধারা 69। ব্র্যাকেটে লেখেন ধারা 69। ধারা 69 লিখেছেন? তাহলে কালেক্টর কর্তৃক ডিগ্রি জারি এই বিষয়টা আছে কত তফসিলে? তৃতীয় তফসিলে। তৃতীয় তফসিল। এবং এটা ধারা কত? 69। চতুর্থ তফসিল দেখেন, সংশোধিত আইনসমূহ। চতুর্থ তফসিল কি? সংশোধিত আইনসমূহ। ব্র্যাকেটে লেখেন ধারা 155। ধারা 155। ধারা 155 লিখছেন? তাহলে তৃতীয় তফসিল হচ্ছে কালেক্টর কর্তৃক ডিক্রি জারি, ধারা কত? 69। আর চতুর্থ তফসিল হচ্ছে কি? সংশোধিত আইনসমূহ, ধারা কত? 155। তাহলে আমরা তফসিল রিলেটেড কোন প্রশ্ন যদি এখানে আসে, কি কি আসতে পারে দেখেন। আমাদের মোট তফসিল আছে দেওয়ানি কার্যবিধিতে কয়টা? 5টা। বাতিল কয়টা? কোনটা কোনটা? 2 আর 5 নং। প্রথম তফসিলে আছে ধারা আর আদেশ, সরি, আদেশ আর বিধি। আদেশ আর বিধি। আদেশ আছে কয়টা? 51টা। বাট বলবৎ আছে কয়টা? কোনটা বাতিল? কত সালে? 1950 সালে। তৃতীয় তফসিলের বিষয়বস্তু কি? কালেক্টর কর্তৃক ডিগ্রি জারি। কত ধারায় আলোচনা করছে? 69। চতুর্থ তফসিল কি? সংশোধিত আইন সমূহ। কত ধারা? ধন্যবাদ। আচ্ছা, আমরা চলে আসবো। দেখেন, জেনে রাখা ভালোতে একটু আসি। জেনে রাখা ভালো যে ধারা এবং বিধির মধ্যে কোনো অসামঞ্জস্যতা দেখা দিলে গোল দিবেন, ধারা বহাল থাকবে। ধারা বহাল থাকবে মানে এই যে যে প্রথম তফসিলে যে আদেশ আছে, আর আদেশ সমূহ গঠিত হয়েছে কিসের সমন্বয়? বিধির সমন্বয়। এখন ওই বিধিতে যদি এক রকমের কথা থাকে, আর ধারায় যদি আর এক রকমের কথা থাকে, তাহলে প্রাধান্য পাবে কোনটা? ধরেন, আমরা যারা মুসলিম, ইসলাম ধর্মের অনুসারী যারা মুসলিম, তাদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে আল কুরআন। আল কুরআনে 114টা সূরা আছে। আর হাদিস গ্রন্থ আছে বেশ কয়েকটা। হাদিস। এখন কুরআনে যে কথাটা সংক্ষেপে বলা হয়েছে সেটা বিস্তারিত বলা হয়েছে কিসে? হাদিসে। তার মানে কুরআনটা হচ্ছে সাবস্টেন্টিভ নেচারের, আর হাদিসটা হচ্ছে কি? প্রসিডিউরাল। এখন যদি কখনো এভাবে দেখা যায় যে হাদিসে একটা কথা একরকম আছে, আর ধারা পড়লে বোঝা যাচ্ছে, সরি, কুরআন পড়লে বোঝা যাচ্ছে ওই কথাটা আর একরকম, তাহলে প্রাধান্য পাবে কোনটা বলে? কুরআন। বুঝতে পারছেন? ঠিক একই ভাবে যে যদি আমাদের দেওয়ানি কার্যবিধির ধারার সাথে কোনো বিধির যদি কোনো অসামঞ্জস্যতা দেখা দেয়, তাহলে কোনটা ঠিক থাকবে? ধারা। ক্লিয়ার? আচ্ছা, এখন এখন আমরা চলে আসি যে ধারা, আদেশ বা বিধি। আমাদের দেওয়ানি কার্যবিধির ধারা তো আছে 158টা, আর আদেশগুলো আছে প্রথম তফসিলে 51টা। আর আদেশগুলো কিসের সমন্বয়ে গঠিত? বিধির সমন্বয়। এই ধারা, আদেশ বা বিধি কে সংশোধন করতে পারে, কে বাতিল করতে পারে, বা কে পরিবর্তন করতে পারে, এটা আমরা এখন দেখবো। বুঝতে পারছেন? দেখেন, দেওয়ানি কার্যবিধির ধারাসমূহ বা সেকশন আন্ডারলাইন করেন। শুধুমাত্র, শুধুমাত্র শব্দটা বলবেন, শুধুমাত্র জাতীয় সংসদ সংশোধন করতে পারে। তাহলে যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে দেওয়ানি কার্যবিধির ধারা কে সংশোধন করতে পারে, কে বলেন? জাতীয় সংসদ। শুধুমাত্র। আর কেউ কি পারে? পারে না। ধন্যবাদ। যেখানে প্রথম তফসিলে উল্লেখিত, বল দিবেন আদেশ, ওয়ার্ডার্স এন্ড বিধিসমূহ, রুলস। সংসদ এবং সুপ্রিম কোর্ট, এই দুইটা একটু বল দেন। সংসদ আর সুপ্রিম কোর্ট উভয় সংশোধন করতে পারে। একটু বুঝেন। যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন করে যে ধারা সমূহকে সংশোধন করতে পারে, জাতীয় সংসদ, শুধু জাতীয় সংসদ।
আর যদি বলে আদেশ বা বিধি, কে সংশোধন করতে পারে? সংসদ তো পারেই, সেই সাথে কে পারে? সুপ্রিম কোর্টও পারে। বুঝতে পারছেন? এটা যদিও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না, তারপরে আমরা জানি। দেখেন, বাংলাদেশ সংবিধানের আন্ডারলাইন পয়েন্ট 65-1 অনুচ্ছেদ অনুসারে সংসদ সকল প্রকার আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষমতা রাখে। আমাদের দেশে যত আইন প্রণয়ন করা হয়, সব আইন প্রণয়ন করে বাংলাদেশের জাতীয় সংসদ। 65-র কততে বলেন? 65-1 অনুচ্ছেদ, 65-1 অনুচ্ছেদ। অন্যদিকে দেওয়ানি কার্যবিধির গোলদেন 122 ধারা অনুসারে, আন্ডারলাইন করবেন, সুপ্রিম কোর্ট দেওয়ানি কার্যবিধির বিধি প্রণয়ন ও প্রণয়ন সহ বিধিসমূহ আন্ডারলাইন করেন বাতিল, পরিবর্তন বা সংযোজন করতে পারে। কি কি পারে? বাতিল, পরিবর্তন বা কি সংযোজন। তাহলে জাতীয় সংসদ কোন আইন পাশ করতে পারে বা সংশোধন করতে পারে, যে কোনো আইন, এই দেওয়ানি কার্যবিধি ছাড়াও যে কোনো আইন। 65-1 অনুচ্ছেদ, 65-1 অনুচ্ছেদ। আর সুপ্রিম কোর্ট দেওয়ানি কার্যবিধি দেওয়ানি কার্যবিধি সরি আদেশ বা বিধি বাতিল, পরিবর্তন বা সংশোধন করতে পারে কত ধারায়? 122 ধারায়। 122 ধারায় সুপ্রিম কোর্টকে দেওয়ানি কার্যবিধির বিধি প্রণয়ন ও সংশোধন করার ক্ষমতা দেওয়া হলো। সংবিধানে জাতীয় সংসদকে আইন প্রণয়ন ও সংশোধন করার যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটাকে খর্ব করা হয়নি, কারণ সংবিধান হলো সর্বোচ্চ আইন। জাতীয় সংসদ যে দেওয়ানি কার্যবিধির অধীন আদেশ ও বিধিসমূহ সংশোধন করতে পারে, তার বড় উদাহরণ হলো আন্ডারলাইন করেন 2012 সালের দেওয়ানি কার্যবিধির সংশোধন। 2012 সালে দেওয়ানি কার্যবিধির যে সংশোধন, এই সংশোধনীটা আনে কে? সুপ্রিম কোর্ট করে নাই, করছে কে? জাতীয় সংসদ। ইভেন আপনাদের বলে রাখা বলো, আমাদের যদিও সুপ্রিম কোর্ট আদেশ বা বিধি সংশোধন করতে পারে, পারে না, কিন্তু আজ পর্যন্ত কখনোই এই ক্ষমতা উনি কি প্রয়োগ করেন নাই। এই যে তাহলে নট অনলি 2012, 2017-তেও আমাদের যে ওটা তো ধারা সংশোধন করছে, এটা কে সংশোধন করছে? জাতীয় সংসদ। আর ধারা তো সুপ্রিম কোর্টের প্রশ্নই উঠে না, ধারা তো কে? জাতীয় সংসদ। পারে, হ্যাঁ। হ্যাঁ, জাতীয় সংসদ সবই সংশোধন করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট পারে শুধু কি? আদেশ আর বিধি। আদেশ আর বিধি, কিন্তু সুপ্রিম কোর্ট পারলেও এই পর্যন্ত কখনোই সেই ক্ষমতা কি প্রয়োগ করে নাই। হ্যাঁ, দেখেন, কোড অফ সিভিল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2012 এর মাধ্যমে জাতীয় সংসদ দেওয়ানি কার্যবিধির আদেশ 5-1 বিধি 9 ক বিধি প্রতিস্থাপন করে। এগুলা এখানে আপনার বোঝার মতো কিছু নাই, এগুলো আমরা সামনে গেলে নিতেই পারবো, যে 2012 সালে 5 আদেশটা সংশোধন করেছিল কে? জাতীয় সংসদ। তারপরে দেখেন, আবার আদেশ 8-1 বিধি সংশোধন করে লিখিত জবাব দাখিলের মেয়াদ সমন জারি হতে 30 কার্য দিবস নির্ধারণ করে। এটা আমরা এখানে পড়বো না। আবার 9 আদেশের 5 বিধি সংশোধন করে 3 মাসের পরিবর্তে 1 মাস করে, এগুলো সামনে বিস্তারিত করব। এটা আন্ডারলাইন করেন, দেওয়ানি কার্যবিধি 1908-এর প্রথম তফসিলে উল্লেখিত আদেশ এবং বিধিসমূহ বলতেন সুপ্রিম কোর্ট সংশোধন করতে পারলেও বাংলাদেশ সুপ্রিম কোর্ট কখনো এই ক্ষমতা প্রয়োগ করে। জি, সব পারে। হ্যাঁ, হ্যাঁ, বিধি বা আদেশ পারে। হ্যাঁ, বিধি বা আদেশ পারে, কিন্তু ধারা পারে না। আচ্ছা, সুপ্রিম কোর্ট, জি, এখন পর্যন্ত করেনি। সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন, সেলফ প্র্যাকটিসে এখানে মোটামুটি যে প্রশ্নগুলো আছে পারবেন। 5 নাম্বার প্রশ্নটা দেখেন, 5 নাম্বার, দেওয়ানি কার্যবিধিতে মোট মোট তফসিল আছে কয়টা? এখানে উত্তর আছে 3টি, উত্তর দেন 5টা, 5টা দাগাই দিন। যদি বলে বলবৎ আছে কয়টা, তখন উত্তর হবে কয়টা? 3টা। ধন্যবাদ। 6 নাম্বার প্রশ্নটা দেখেন, দেওয়ানি কার্যবিধির কত নাম্বার তফসিলে আদেশ এবং বিধি সমালোচনা করছে? কত তফসিলে? প্রথম তফসিল। 7 নাম্বার দেখেন, ধারা এবং বিধির মধ্যে কোনো অসামঞ্জস্যতা দেখা দিলে নিম্নলিখিত কোনটি বহাল থাকবে? ধারা। 8 নাম্বার দেখেন, দেওয়ানি কার্যবিধির ধারাসমূহ কে সংশোধন করতে পারে? পার্লামেন্ট বা জাতীয় সংসদ। বাংলাদেশের পার্লামেন্টের নাম কি? জাতীয় সংসদ। দেওয়ানি কার্যবিধির আদেশ এবং বিধিসমূহ, আদেশ আর বিধি কে সংশোধন করতে পারে? পার্লামেন্টও পারে, সুপ্রিম কোর্টও পারে। দেওয়ানি কার্যবিধি দেখেন সর্বশেষ সংশোধন আনা হয় 2000 কত সালে? 17 সালে কত জানুয়ারি? তারপরেরটা দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017 দ্বারা দেওয়ানি কার্যবিধির কোন ধারাটি সংশোধন করা হয়? কোন ধারাটি বলেন? 89। ধন্যবাদ।
আমরা এখন ওই যে যে সুপ্রিম কোর্টের যে রুল মেকিং যে পাওয়ার, এটা কিভাবে সে প্রয়োগ করতে পারে এই 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 সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। দেখেন, সুপ্রিম কোর্টের বিধি প্রণয়নের ক্ষমতা, রুল মেকিং পাওয়ার অফ সুপ্রিম কোর্ট। তার আগে আপনাদের একটু জানা দরকার যে সুপ্রিম কোর্ট আসলে কাকে বলে। আপনারা যদিও জানেন, তারপরেও আমি একটু ক্লিয়ার করে দেই। বাংলাদেশের সর্বোচ্চ আদালত আদালত হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কে বলেন? বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সংবিধানের 94 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ। কয়টা বিভাগ? দুইটা। সবার উপরের যে বিভাগ সেটাকে বলে আপিল বিভাগ বা অ্যাপিলেট ডিভিশন, আর তার নিচে যেটা সেটাকে বলে হাইকোর্ট বিভাগ বা হাইকোর্ট ডিভিশন। অর্থাৎ সুপ্রিম কোর্ট নামে কিন্তু আলাদা কোনো কোর্ট আপনি ওই জায়গায় যে পাবেন না। ওই জায়গায় আছে হাইকোর্ট বিভাগ আছে, আর কি অ্যাপিলেট ডিভিশন আছে। বুঝতে পারছেন? তাহলে এই ক্ষেত্রে তাহলে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ এই দুইটার এ করতে কি বলেন? সুপ্রিম কোর্ট। এর ভিতরে হাইকোর্টে হলো একটু নিচে, আর আপিল বিভাগ কি একটু উপরে। জি, মানে ওটাই সর্বোচ্চ আদালত, তবে দুইটার এ করতে কি বলে? সুপ্রিম কোর্ট। জি, ধন্যবাদ। অবশ্যই। আমরা তো দেখি যে আপনারটাই আছে যে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, হুম। এখানে হাইকোর্টের যারা অ্যাডভোকেট ওটা কি আপিল ডিভিশনে কি আপনাদের আপনার প্রশ্ন কমপ্লিট করেন, আমি উত্তর দিচ্ছি। ওই আপিল ডিভিশনে কি তারা কি ক্যারি করতে পারবে? কোথায়? সুপ্রিম কোর্টে একটা আপিল ডিভিশনে আছে। অ্যাপিলেট ডিভিশনে। অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভোকেট আলাদা। জি স্যার, আমি হাইকোর্ট ডিভিশনে যারা প্র্যাকটিস করেন, জি স্যার। হাইকোর্ট ডিভিশনের প্র্যাকটিসের অনুসারে বিচারপতিরা, প্রধান বিচারপতিরা বইসে তাদেরকে অ্যাপিলেট ডিভিশনে পারফরমেন্স অনুযায়ী অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভোকেট হিসেবে তাদের এনরোল করে। বুঝতে পারছেন? এই যে 2 দিন আগে কয়েকজন রে মানে 100 কয়েকজন রে যে অ্যাপিলেট ডিভিশনের আইনজীবী হিসেবে তারা চয়েস করছে। বুঝতে পারছেন? তাহলে আপনি আমরা যে যে পরীক্ষা দিয়ে পাশ করছি এটা হলো হাইকোর্ট ডিভিশনের অ্যাডভোকেট, আর এরপরে অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভোকেটের জন্য আলাদা কোনো পরীক্ষা দেওয়া লাগে না। এটা হচ্ছে আপনার যে পারফরমেন্স, যে বিভিন্ন মামলা বা বিভিন্ন বিচারপতিদের যে মামলার পারপাস যে পারফরমেন্স, সেই অনুযায়ী বিচারপতিরা যদি মনে করে আপনারা কি করবে, আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তারা কাউন্ট করবে, এনরোল করবে আপনারে। ক্লিয়ার? এরপরে আছে আপিল বিভাগের আইনজীবী, তারপরে আছে আপিল বিভাগের সিনিয়র আইনজীবী, তারপরে আবার আলাদা আমরা চাই যে কই যে সিনিয়র আইনজীবী যে কোর্টে ধরেন যে প্র্যাকটিসালি সিনিয়র আইনজীবী কিন্তু এইভাবে হয় না। সিনিয়র আইনজীবী হলো আপিল বিভাগের যারা ওই জায়গা ঘোষণিত আছে যে আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অমুক অমুক অমুক। ঠিক আছে? যাই হোক, ধন্যবাদ। সবাইরে একসাথে সবাইরে একসাথেই সুপ্রিম কোর্টের আইনজীবী বলে। যে হাইকোর্টের অ্যাডভোকেট সেও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, যে আপিল বিভাগের অ্যাডভোকেট সে তো আগে তো হাইকোর্টের অ্যাডভোকেট আছেই আছে। যাই হোক, দেখেন তো সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা, রুল মেকিং পাওয়ার অফ সুপ্রিম কোর্ট। দেখেন আমাদের 2-18 বলছে বিধি বা রুলের সংজ্ঞা। আমাদের দেওয়ানি কার্যবিধিতে সকল সংজ্ঞা দেওয়া হয়েছে 2 ধারায়। কত ধারায়? 2 ধারায়। প্রতিটা আইনের একটা ইন্টারপ্রিটেশন ক্লজ থাকে বা ডেফিনেশন ক্লজ থাকে। দেওয়ানি কার্যবিধিতে সেটা কত? 2। ফৌজদারিতে কত? দণ্ডবিধিতে কত? ফৌজদারিতে 4। 6 থেকে 52 জেনারেল এক্সপ্লানেশন, 2য় অধ্যায় 6 থেকে 52 ক। আচ্ছা, আমাদের এই 2-18-তে বিধির সংজ্ঞা কি দিচ্ছে দেখেন। বিধি বলতে প্রথম শিডিউলে বর্ণিত নিয়ম বা ফর্ম বা দেওয়ানি কার্যবিধির 122 ধারার অধীন প্রণীত নিয়ম। বিধি বলতে বোঝাচ্ছে যে প্রথম তফসিলে যে আদেশ আছে, আদেশগুলো গঠিত হয় কিসের সমন্বয়? বিধির সমন্বয়। আবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট 122 ধারায় যেটা প্রণয়ন করতেছে সেটারও কি বলে? বিধি। সেটারও কি বলে? বিধি। তাহলে বিধির সংজ্ঞা 2-18 অনুযায়ী বিধির সংজ্ঞা আমরা কি পেলাম? যে আদেশ সমূহ যার মাধ্যমে গঠিত হয় সেটারে কি বলে? বিধি। আবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট 122 ধারায় যা পাস করতেছে সেটারও কি বলে? বিধি। আচ্ছা, কি হয়েছে আশরাফুল? আচ্ছা, 122 ধারাটা দেখেন। আচ্ছা দেখেন, ধারা 122 সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা। সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভাই
যে সুপ্রিম কোর্ট বিধি প্রণয়ন করতে পারে কত ধারায়? কত ধারায়? 122। দেখেন, 122 ধারায় সুপ্রিম কোর্টের নিম্নলিখিত বলতেন দুইটি ক্ষমতা দেওয়া হয়েছে। কয়টি ক্ষমতা? পরীক্ষা যদি প্রশ্ন আছে যে 122 ধারায় সুপ্রিম কোর্টকে কয়টা ক্ষমতা দেওয়া হয়েছে? দুইটা ক্ষমতা। দুইটা ক্ষমতা কি কি সেটা আমরা দেখবো। যে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ মানে হলো, একটা হচ্ছে এই যে দেখেন হাইকোর্ট বিভাগ, আর একটা হচ্ছে কি আপিল বিভাগের পদ্ধতি সম্পর্কিত বিধি প্রণয়নের ক্ষমতা। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ তো আমরা জানি, আপিল বিভাগ আর একটা কি হাইকোর্ট বিভাগ। এখন আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগে দেওয়ানি মামলা কিভাবে পরিচালিত হবে, দেওয়ানি মামলা কিভাবে পরিচালিত হবে, এই বিধি ঠিক করে দিতে পারে কে? সুপ্রিম কোর্ট। এই একটা ক্ষমতা। আর একটা দেখেন, দেওয়ানি আদালতের পদ্ধতি সম্পর্কে, দেওয়ানি আদালতের পদ্ধতি মানে হলো আমাদের এই যে নিম্ন আদালত পদ্ধতি সম্পর্কে প্রথম তফসিলের যে কোনো নিয়ম, এই যে দেখেন বাতিল, বাতিল, এটা ইংরেজি করছে অ্যানুল, ANNUL, অ্যানুল। হ্যাঁ বাতিল, বাতিলের ইংরেজি করছে ANNUL, অ্যানুল। পরিবর্তনের ইংরেজি করছে ওয়াল্টার, ওয়াল্টার, ALTER, ওয়াল্টার। বা সংযোজনের ইংরেজি করছে অ্যাড, ADD। ঠিক আছে? তাহলে 122 ধারায় সুপ্রিম কোর্টের কয়টা ক্ষমতা? উনি উনার যে দুইটা বিভাগ, আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগের জন্য বিধি প্রণয়ন করতে পারে। এছাড়া দেওয়ানি আদালতের পদ্ধতি সম্পর্কে বা প্রথম তফসিলে যে বিধিসমূহ আছে এগুলা বাতিল করতে পারে বা অ্যানুল করতে পারে, পরিবর্তন করতে পারে কি অল্টার করতে পারে, অথবা সংযোজন করতে পারে কি বাকি অ্যাড করতে পারে। এইটা পারতেছে কত ধারায় ভাই? 122 ধারায়। ধন্যবাদ। এখন আমরা চলে আসি, সুপ্রিম কোর্ট বলতে যদি আমরা দুইটা আদালতই বুঝাই, আপিল বিভাগও বুঝাই আবার হাইকোর্ট বিভাগও বুঝাই, তাহলে এই বিধি প্রণয়নের কাজটা কে করবে? বিধি প্রণয়নের কাজটা কে করবে? এই কমিটি, একটা কমিটি করবে। এই কমিটির কথা বলা হয়েছে 123 ধারায়। কত ধারায়? 123 ধারায়। দেখেন তো 4 তারিখ, দেখেন ধারা 123, বিধি প্রণয়ন কমিটি, কনস্টিটিউশন অফ রুল কমিটিস। এই কনস্টিটিউশন মানে কিন্তু সংবিধান না, এই কনস্টিটিউশন, কনস্টিটিউশন মানে হলো গঠন। বুঝতে পারছেন? তো বিধি প্রণয়ন কমিটি গঠন, কনস্টিটিউশন অফ দ্য রুল কমিটিস। দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করেন 122 ধারা বিধি প্রণয়নের যে বিধান আছে সেই উদ্দেশ্যে 123 ধারা অনুযায়ী বিধি প্রণয়ন কমিটি গঠন করা হবে। মানে তারা বিধি প্রণয়ন করবে 122 ধারায়, কিন্তু কারা প্রণয়ন করবে এই কমিটিটা গঠন সম্পর্কে বলছে কয় ধারায়? 123। ধন্যবাদ। আমরা কমিটির গঠনে আসি। দেখেন কমিটির গঠন সর্বমোট আন্ডারলাইন করেন 6 জন সদস্য নিয়ে বিধি প্রণয়ন কমিটি গঠিত হয়। তাহলে এই বিধি প্রণয়ন কমিটির মোট সদস্য কয়জন? 6 জন। 6 জনের মধ্যে কে কে আছে আমরা দেখবো। দেখেন সুপ্রিম কোর্টের 3 জন বিচারক নিয়ে, যাদের মধ্যে সর্বনিম্ন গোল দিবেন 3 বছর জেলাজজ হিসেবে দায়িত্ব পালন করেছে। এই 6 জনের মধ্যে 3 জন হবেন সুপ্রিম কোর্টের বিচারপতি। আর আপনি আবার বলবেন স্যার ওই জায়গাতে বিচারক লেখা, আপনি বিচারপতি কোন কে? বিচারপতি আর বিচারক কি, সুপ্রিম কোর্টে যারা বিচার কার্য পরিচালনা করে তাদেরকে সাধারণত বিচারপতি বলে সম্বোধন করা হয়। আচ্ছা যাই হোক, তাহলে সুপ্রিম কোর্টের 3 জন বিচারক। এখন বলতে পারেন যে এই 3 জন কি অ্যাপিলেট ডিভিশনের নাকি 3 জন হাইকোর্ট ডিভিশনের, সেটা এখানে ক্লিয়ার করে নাই। এটা 3 জন হাইকোর্ট ডিভিশনের হতে পারে, 3 জন কি অ্যাপিলেট ডিভিশনের হতে পারে, অথবা একজন অ্যাপিলেট ডিভিশনের 2 জন হাইকোর্ট ডিভিশনের হতে পারে, অথবা 2 জন অ্যাপিলেট ডিভিশনের 1 জন হাইকোর্ট ডিভিশনেরও হতে পারে, অথবা 3 জনই হাইকোর্ট ডিভিশনের হতে পারে। যাই হোক, তবে তাদের মধ্যে একজনকে, একজন বিচারপতি জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে কয় বছর? ওই 3 জন বিচারপতির মধ্যে একজনকে জেলা জজ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে কয় বছর বলেন? 3 বছর। ধন্যবাদ। পরেরটা দেখেন, উক্ত আদালতে অ্যাডভোকেট হিসেবে, উক্ত আদালত মানে সুপ্রিম কোর্টে, উক্ত আদালতে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করেছে বল দিবেন এমন 2 জন অ্যাডভোকেট। তাহলে ওই যে 3 জন বিচারপতি আর সুপ্রিম কোর্টের 2 জন অ্যাডভোকেট, মোট কয়জন হলো? 5 জন। এছাড়া দেখেন হাইকোর্ট বিভাগের অধীনস্থ, হাইকোর্ট বিভাগের অধীনস্থ মানে জেলা পর্যায়ে। কোনটা? হ্যাঁ উক্ত আদালত মানে সুপ্রিম কোর্ট। জি। হাইকোর্ট বিভাগের অধীনস্থ দেওয়ানি আদালতের একজন বিচারক। হাইকোর্ট বিভাগের অধীনস্থ মানে এই যে আমাদের নিম্ন আদালতের একজন বিচারক। কোন আদালতের? দেওয়ানি আদালতের। এখন সে কি জেলা জজ হবে নাকি অতিরিক্ত জেলা জজ নাকি যুগ্ম জেলা জজ তা কিছু বলে নাই, যে যে কোনো কিছু হতে পারে, বাট হতে হবে দেওয়ানি আদালতের বিচারক। তাহলে 6 জনের হিসাব মিলাই আসেন,
তিনজন হলো সুপ্রিম কোর্টের, তার ভিতরে একজনের অভিজ্ঞতা থাকবে জেলা জজ হিসেবে কয় বছর, 3 বছর। সুপ্রিম কোর্টের 2জন অ্যাডভোকেট 5 জন। আর সুপ্রিম কোর্টের অধীনস্থ মানে হাইকোর্টের অধীনস্থ দেওয়ানি আদালতের একজন বিচারক। এই হলো মোট কয়জন, 6 জন। ধন্যবাদ। যারা অনলাইনে আছেন লাইন কেটে যাবে, আবার লিঙ্ক দিচ্ছি, জয়েন করেন। পড়াই ফিরে দেখেন এই সদস্যদের নিয়োগ, নিয়োগে আন্ডারলাইন করেন সদস্যদের নিয়োগ। এই কমিটির সদস্যরা, এদের আসলে কয়জনের নিয়োগ দিবে কে দেখেন। এই কমিটির সদস্যরা গোল্ডেন প্রধান বিচারপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবে। এদের নিয়োগ দিবে কে, প্রধান বিচারপতি। এবং তিনি উক্ত কমিটির সভাপতি মনোনীত করবে, সাধারণ সম্পাদক নিয়োগ করবে। তিনি প্রধান বিচারপতি সভাপতিরেও নিয়োগ করবে, সাধারণ সম্পাদকরেও নিয়োগ করবে। এখন মেয়াদে আসেন, মেয়াদ তাদের মেয়াদ সবকিছুই 123। এই যে যা যা আছে সবকিছুই 123, আর 122 পড়ছি জাস্ট শুধু দুইটা ক্ষমতা প্রয়োগ করতে পারে। দেখেন মেয়াদ দেখেন, এই কমিটির প্রত্যেক সদস্য প্রধান বিচারপতি কর্তৃক উল্লেখিত মেয়াদ পর্যন্ত বহাল থাকবে। এ জায়গা বিধি আছে না স্যার, এ জায়গা বিধি কেটে লেখেন উপধারা, বিধি কেটে লেখেন উপধারা। হম, 123-4, জি। তাহলে তাহলে লিখলাম 123 ব্র্যাকেট দিলাম সাইডে। জি, এই 6 জন সদস্য নিয়োগপ্রাপ্ত হবে, প্রধান বিচারপতি নিয়োগ দিবেন। এদের পারিশ্রমিক থেকে শুরু করে কতদিন দায়িত্ব পালন করবেন, এদের সভাপতি কি হবে, সম্পাদক কি হবে, সব নির্ধারণ করে দিবে কে, প্রধান বিচারপতি। কত ধারায়, 123 ধারায়। কথা শেষ। জি, ওই যে প্রধান বিচারপতি নির্ধারণ করে দিবে, সে যদি মনে করে 1 মাস, সে যদি মনে করে 2 মাস, সে যদি মনে করে 5 বছর, তাহলে 5 বছর। জি, বিগত বছরের প্রশ্ন দেখেন কি সে? দেখেন বিগত বছরের প্রশ্ন দেখেন, দেওয়ানি কার্যবিধির কত ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট বিধি প্রণয়ন করতে পারে। বিধি প্রণয়নের কথা আসলে 122 ধারা। আর যদি বলে বিধি প্রণয়ন কমিটি, তাহলে কত, 123। ধন্যবাদ। আমরা সেলফ প্র্যাকটিসে 4 নম্বর প্রশ্নটা দেখি। দেখেন দেওয়ানি কার্যবিধি বিধি প্রণয়ন কমিটির সদস্য নিয়োগ দিবেন কে, প্রধান বিচারপতি। পরেরটা দেখেন যে দেওয়ানি কার্যবিধির বিধি প্রণয়ন কমিটি গঠিত হয় কতজন সদস্য নিয়ে, কয়জন, 6 জন। 5 জনকে বলেন। 6 নম্বর দেখেন, দেওয়ানি কার্যবিধির অধীন বিধি প্রণয়ন কমিটির প্রত্যেক সদস্যের পদের মেয়াদ প্রধান বিচারপতি কর্তৃক উল্লেখিত মেয়াদ পর্যন্ত। ধন্যবাদ। আমরা সরাসরি সংজ্ঞায় চলে আসি। সংজ্ঞা এই পর্যন্ত আমরা যা পড়েছি, অনলাইন অফলাইন সামনে যারা আছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, তাহলে আমরা সরাসরি সংজ্ঞায় চলে আসবো। দেখেন কোনো প্রশ্ন আছে কিনা। স্যার বিধি প্রণয়ন, লাস্ট একটা কথা বলেন স্যার, এই যে 122 আর 123-এর মধ্যে পার্থক্যটা তো একটু সূক্ষ্ম পার্থক্য একটু বলতেন স্যার। পার্থক্য বলবো। জি স্যার, এক কথায় যদি বলা যায় 22 আর 23-এর পার্থক্যটা কি বলতে হবে স্যার? বিধি প্রণয়ন করতে পারে সুপ্রিম কোর্ট 122 ধারায়, যদি বলে বিধি প্রণয়ন করে কত ধারা, 122। আর বিধি প্রণয়ন করবে কোন কমিটি, সেই কমিটির গঠন সম্পর্কে বলছে 123। এই যে পারিশ্রমিক 6 জন, 3 জন, 2 জন, 1 জন প্রধান বিচারপতি নিয়োগ দিবে, এই সবকিছু আসলে 123। আর যখন কমিটিটা 123-এ গঠন করে দিল, তারা বিধি প্রণয়ন করতে পারে দুইটা ক্ষেত্রে, এটা বলছে 122। 122, বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। আচ্ছা আমরা স্যার এক সংজ্ঞায় ছোট্ট চলে। একটা ছোট্ট একটা প্রশ্ন স্যার। স্যার 123-এর 4 দেখছি যে প্রধান বিচারপতি সভাপতি মনোনীত করেন, কিন্তু সাধারণ সম্পাদক নিয়োগ দিবেন। দ্যাট মিনস সভাপতি ওই 6 জনের মধ্যে থেকে একজন হবেন সভাপতি, আর সাধারণ হ্যাঁ, সম্পাদক উনি কি আলাদা দিবেন? না আলাদা না, ওই একই, ওই 6 জনের মধ্যে থেকে যা ও হওয়ার ওই সাধারণ 6 জন। সম্পাদক। জি, আচ্ছা ঠিক আছে। স্যার, বলেন। সবাই প্রশ্ন করতেছে স্যার, প্রধান বিচারপতি নিজে এই কমিটির সদস্য হতে পারবো না স্যার? না, জি স্যার। আচ্ছা দেখেন, ধারা আমাদের দেওয়ানি কার্যবিধির সকল সংজ্ঞা দেওয়া হয়েছে কয় ধারায়, 2 ধারায়। সকল সংজ্ঞা দেওয়া হয়েছে 2 ধারায়। তাহলে আমরা প্রথমে চলে আসি
ডিক্রি এবং আদেশ। ডিক্রি এবং আদেশ। ডিক্রির সংজ্ঞা দেওয়া হয়েছে 2-2 ধারায়, আর আদেশের সংজ্ঞা দেওয়া হয়েছে 2-কত, 14। একটু শুনেন, আমরা এই বই পড়বো পরে, আগে যে মৌখিক যে আলোচনা করি এটা শুনেন। দেওয়ানি মামলা, যখন একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে, যেরকম আমাদের ফৌজদারি মামলা শুরু হয় থানায় যদি করে এফআইআর বা জিডি, আর কোর্টে করলে কমপ্লেইন্ট, নালিশ বা অভিযোগ বলে, ঠিক একই ভাবে আমাদের দেওয়ানি মামলা থানায় আর করা যায় না। দেওয়ানি মামলা করতে হয় দেওয়ানি আদালতে, আদালতের গঠন পরে আসতেছি। বাট দেওয়ানি মামলা বাদী করে হলো মামলা, যে মামলা দায়ের করে তারে বাদী। এখন বাদী তার মামলার কারণ টারণ বিস্তারিত যে নালিশ টালিশ করতে কি কি প্রতিকার চাই এগুলো যে কাগজের মধ্যে লিখে আদালতে জমা দেয় এটা বলে কি, আরজি। ঠিক আছে, তাহলে আরজি দাখিলের মাধ্যমে দেওয়ানি মামলা কি শুরু হয়। আর এই আরজি পাওয়ার, বাদী আরজি দিল, বাদী আরজি দেওয়ার পরে বিবাদী দেয় হলো আরজির জবাব দেয় হলো, সেটা বলে জবাব বা রিটেন স্টেটমেন্ট। আরজির আরজির ইংরেজি হচ্ছে প্লেইন্ট। আর প্লেইন্টের এগেইনস্টে বিবাদী যেটা দেয় সেটাকে কি বলে, জবাব বা লিখিত জবাব। জবাব জবাব বা লিখিত জবাব, এটা বলে রিটেন স্টেটমেন্ট। যাই হোক, এখন স্টেটমেন্ট। ধরেন আমাদের বিথিকা বিশ্বাস একটা মামলা দায়ের করছে, দেওয়ানি মামলা। এর বিবাদী হচ্ছে ধরেন আমাদের আরিফ বিশ্বাস, দুইজনে কিন্তু বিশ্বাস, বিথিকা বিশ্বাস, আরিফ বিশ্বাস। হ্যাঁ, এখন দেখেন, হ্যাঁ দেখেন তো, তাহলে দেখেন, আচ্ছা, তাহলে এখন আরজির মাধ্যমে দেওয়ানি মামলা শুরু হয়। এখন একটা দেওয়ানি মামলার অনেক ধাপ আছে ভাই, সেই ধাপগুলো আমি যদি মুখে মুখে এইভাবে যদি বলি, প্রথমে তাই আরজি, আরজি পরে লিখিত জবাব, সরি আরজি পরে সমন, সমনের পর লিখিত জবাব, এরপরে আপনার এডিআর বলে, ইস্যু গঠন বলে, সেটলিং ডেট ফর পারেন্টারি হিয়ারিং, পারেন্টারি হিয়ারিং, তারপরে ফার্দার পারেন্টারি হিয়ারিং, তারপরে আর্গুমেন্ট, তারপরে হচ্ছে আপনার আপনার দেয় হচ্ছে আগে জাজমেন্ট, তারপরে হচ্ছে ডিক্রি। এখন তার মানে দেওয়ানি মামলায় যে সিদ্ধান্তগুলো দেওয়া হয় মামলা চলমান থেকে একবার শেষ পর্যন্ত, বিভিন্ন সময় যে বিভিন্ন সিদ্ধান্ত দেয়, এই সিদ্ধান্ত গুলোর দুইটা নাম আছে, একটার নাম হলো আদেশ আর একটার নাম হচ্ছে কি, ডিক্রি। যে আপনি সময়ের আবেদন করছেন, সময়ের আবেদন মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, একটা তো সিদ্ধান্ত দিবে, বুঝতে পারছেন, এটার নাম আদেশ অথবা ডিক্রি। আদেশ ডিক্রি আমি পরে আসতেছি, বাট এটার নাম হবে কি, আদেশ অথবা ডিক্রি। আবার একজন বিথিকা বিশ্বাস যে বিষয়ে মামলা করছে, একদিন তো মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে, তখন ওটারও আদেশ অথবা কি বলে, ডিক্রি বলে। আপাতত বোঝাচ্ছি। এখন আদেশ বা ডিক্রি আসলে কাকে বলে, তার মানে আমরা এতটুকু বুঝলাম যে দেওয়ানি মামলা চলাকালীন সময়ে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যে সিদ্ধান্তগুলো দেয়, এই সিদ্ধান্তগুলোরে কোনো কোনোটারে বলে আদেশ, কোনো কোনোটারে বলে কি, ডিক্রি। এটুকু বুঝতেন? এখন শুনেন, তাহলে আমরা এখন একটু চলে আসি যে কোনটারে আদেশ বলে আর কোনটারে ডিক্রি বলে। শুনেন, একটা মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে, আর আরজির প্রেক্ষিতে আমি যা চাইছি, আমি চাইছি দখল চাইছি, আর বিথিকা বিশ্বের দখল চাইছে যে আরিফ তার বেদখল করছে। এখন এই মামলাটা একদিন নিষ্পত্তি হবে, যে সকল সাক্ষী টাক্ষী গ্রহণ গ্রহণ করার পরে যেদিন নিষ্পত্তি হবে, এই মামলা আরজি নিষ্পত্তি হয় ডিক্রির মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন, আরজি নিষ্পত্তি হয় কিসের মাধ্যমে, ডিক্রি। অর্থাৎ একটা মামলায় ডিক্রি দেওয়া হয় সবার শেষে গিয়ে, সবার কি শেষে গিয়ে। এর মধ্যে বাদীর সাক্ষীদের শুনে, বিবাদীর সাক্ষীদের শুনে, যুক্তি তর্ক শুনে, সব কিছু শুনে মেলার পরে আদালতের কাছে যদি মনে হয় যে হ্যাঁ বাদী আসলেই বেদখল হইছে, আরিফ তারই, আরিফ বিবাদী আসলেই তার বেদখল করছে, তখন আদালত যে সিদ্ধান্ত দেয়, আদালত বলে যে বিথিকাকে তার দখল ফিরাই দিতে হবে, আদালত যে সিদ্ধান্ত দেয় এটাকে বলে ডিক্রি। অর্থাৎ ডিক্রির মাধ্যমে একটা দেওয়ানি মামলায় বাদী কি লাভ করে, জয় লাভ করে। সহজ ভাষায় বুঝেন, ডিক্রির মাধ্যমে কি লাভ করে, জয় লাভ করে। আর আরজির প্রেক্ষিতে যেটা দেয় সেটাকে কি বলে, ডিক্রি। না, ডিক্রি, ডিক্রি দিচ্ছে একেবারে মামলার কোন পর্যায়ে গিয়ে, এইটুকু মনে রাখেন। তার মানে মামলার মাঝ পর্যায়ে ডিক্রি দেওয়া যায় না। এবং ডিক্রির মাধ্যমে একটা মামলা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হচ্ছে, মানে এক পক্ষ জিততেছে আর এক পক্ষ কি হারতেছে। কাহিনী বুঝছেন? তাহলে আদেশ কি, আদেশ হচ্ছে একটা মামলা চলাকালীন সময়ে আদালত বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত দিতে পারে। যেরকম আপনি সময়ের আবেদন চাইলেন, সময় দিল কি দিল না, এটা একটা আদেশ। এটা একটা কি, আদেশ। আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলেন, মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, এটা একটা কি, আদেশ। আপনি রায়ের পূর্বে ক্লোকের আবেদন করলেন, মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, এটা একটা কি, আদেশ। অর্থাৎ একটা মামলা চলাকালীন সময়ে আদালত বিভিন্ন সময় যে সিদ্ধান্তগুলো দেয় সেটা বলে কি, আদেশ। আর সকল মামলা একেবারে সবকিছু শেষে
যে আদেশ, যে সিদ্ধান্তের মাধ্যমে পক্ষগণের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারিত হয় সেটাকে কি বলে? ডিক্রি। বুঝেন? তার মানে ডিক্রির মাধ্যমে মামলায় এক পক্ষ জেতে এক পক্ষ হারে, ডিক্রি দেওয়া হয় মামলার কি শেষ পর্যায়ে গিয়ে, কিন্তু আদেশের মাধ্যমে এক পক্ষ জেতে এক পক্ষ হারে না। আদেশ দেয় কখন? মামলা চলাকালীন সময়। একটু বুঝতেন? আচ্ছা, আমি একটা উদাহরণ দেই তাহলে আরো ভালো বুঝবেন। সেটা হলো, ধরেন একটা ক্রিকেট খেলা, ক্রিকেট খেলা মোটামুটি আপনারা সবাই বুঝেন আমি ধরে নিলাম। তো ক্রিকেট খেলায় ধরেন বাংলাদেশ আর ভারত খেলা হচ্ছে কিছুদিন পর টি-20 সিরিজ, 20, 20, 40 ওভারের খেলা। এখন 40 ওভার খেলা শেষে একদল জিতবে একদল হারবে, এটাই তো স্বাভাবিক। বুঝেন কিনা? একদল জিতবে একদল কি হারবে। তাহলে যখন 40 ওভার খেলা শেষ একদল জিতছে একদল হারছে, এটা কি ডিক্রি? বুঝেন কিনা? একদল জিতছে একদল হারছে, এবং এটা 40 ওভার ম্যাচ না হলে কিন্তু বোঝা যাচ্ছে না, এবং যার মাধ্যমে একদল জিততেছে একদল কি হারতেছে, এটা হলো ডিক্রি। তাহলে আদেশ কি? একটা খেলা যখন শুরু হলো, খেলা শুরু হওয়ার পরে ধরেন আপনি এলবিডব্লিউর আবেদন করলেন, আদালত মানে আম্পায়ার আউট দিল, এই আউট একটা কি আদেশ। বা যে আউট দেওয়ার পরে ব্যাটসম্যান আবার রিভিউ করলো, ওই যে থার্ড আম্পায়ার পরীক্ষা করে বললো যে না আউট হয় নাই, এটা একটা কি আদেশ। 10 ওভার খেলার পর পানি পানের বিরতি দিল, ড্রিঙ্কস ব্রেক, এটা একটা কি আদেশ। 20 ওভার খেলা শেষ হওয়ার পরে বিরতি, এটা একটা কি আদেশ। তাহলে ম্যাচ চলাকালীন সময়ে বিভিন্ন সময় যে সিদ্ধান্তগুলো দেয় এটাকে কি বলে? আদেশ। আর সব শেষে গিয়ে যে সিদ্ধান্তের মাধ্যমে এক পক্ষ জিতে আর এক পক্ষ হারে সেটাকে কি বলে? আদেশ। ডিগ্রি বুঝতেন না ভাই? তাহলে ডিগ্রি হচ্ছে চূড়ান্ত ভাবে পক্ষগণের অধিকার নির্ধারণ করে, কিন্তু আদেশ কিন্তু চূড়ান্ত ভাবে পক্ষগণের অধিকার নির্ধারণ করে না। ডিগ্রি দেওয়া হয় সবার কি শেষে কি, আর আদেশ দেওয়া হয় মামলা চলাকালীন সময়। এইটুকু বুঝতেন? আসলেন কেন? আচ্ছা, যাই হোক। কি এই যে খেলাটা এটা তো ছেলেদের জন্য ঠিক আছে, হুম। মেয়েরা তো সবাই খেলা দেখে না। তো মেয়েদের জন্য ঠিক আছে, মেয়েদের জন্য আমি মনে করে বলছি, স্যার স্যার কথা বলেন কয় না, কিন্তু মেয়েদের খেলায় স্যার এরকম হতে পারে রান্না বান্না, আমরা রান্না করি, রান্নার একটা উদাহরণ আছে না, রান্না শেষ হয়ে গেলে আচ্ছা, যাই হোক, শুনেন, ধন্যবাদ। শুনেন, এখন আমরা একটু রায়টারে বুঝবো, তারপরে আমরা বই যা লেখা আছে পড়বো, বাট রায়টা একটু বুঝেন। রায় হলো যে কি কারণে, ধরেন আমি যদি এইভাবে বলি যে আপনারা যখন খেলা শেষ হয়ে যায়, খেলা শেষ হইলে তো আমি জানি যে হয় ভারত জিতছে না বাংলাদেশ জিতছে, এই যে জিতাটা হলো একটা ডিগ্রি। আর তখন আমাদের টিভির স্ক্রিনে স্কোর কার্ড দেখায় যে আমাদের সাকিব আল হাসান এই কয় রান করছে, আমাদের বুমরা এই কয় উইকেট পাইছে, যে ব্যাটিং এর একটা স্কোর কার্ড, বোলিং এর একটা স্কোর কার্ড দেখায়, এবং ওই স্কোর কার্ড দেখে আমি বুঝতে পারি কে জিতছে আর কে হারছে। তাহলে এই যে যে যা দেখে আমি বুঝতেছি ডিক্রি বা আদেশের যে ভিত্তি সময়ের বর্ণনা, এটারে বলে কি রায়। মানে রায় দেখা আমি বুঝতে পারি ডিক্রিটা কার পক্ষে হয়েছে। বুঝতে পারছেন? তার মানে স্কোর কার্ড দেখা আমি বুঝতে পারতেছি যে এটা কি, এটারে বলে হচ্ছে রায়। অর্থাৎ একটা ডিক্রি কেন দিল, ডিক্রির মাধ্যমে তো জানতেছে যে আপনি যা ডিক্রি তো পেলেন, ধরেন আপনি বিথিকা মামলা করছে, আদালত বিথিকার পক্ষে ডিক্রি দিছে, বললো যে বিথিকা আপনি জয়লাভ করছেন। এখন কেন জয়লাভ করছেন? আদালত রায় বিশ্লেষণ করে যে PW1 এই কথা বলছে, PW2 এই কথা বলছে, PW3 এই কথা বলছে, জেরার সময় লিখিততে জেরার সময় কথা বলছে, রায় জীবনে পড়েন নাই বোধহয়, রায়ে বিস্তারিত ব্যাখ্যা থাকে যে PW1 বলছে এই কথা, PW2 বলছে এই কথা, PW3 বলছে এই কথা, আর বিবাদী পক্ষের সাক্ষী বলছে এই কথা, সব কিছু পর্যালোচনা করে এই ডিগ্রি দেওয়া হলো বিধিকার পক্ষে। বুঝতে পারছেন? তাহলে ডিগ্রিটা কেন দিল, এই যে বিস্তারিত যে ভিত্তি সময়ের যে বর্ণনা, এটার কি বলে? রায়। বুঝতে পারছেন? তাহলে মামলা চলাকালীন সময়ে দেয় কি আদেশ, আর সবার শেষে গিয়ে দেয় কি ডিগ্রি। আর ডিগ্রিটা বা আদেশটা কেন দিল, এই যে যে বিস্তারিত বর্ণনা, এটার কি বলে? কেন? মিতা কি কোর্টে যান? যাইতেন তো, আগে যাইতেন। ধরেন আপনি যখন, আমি ফৌজদারি দিয়ে বুঝাই, ফৌজদারি মামলায় ডিগ্রি আদেশ তো আদেশ আছে, ডিগ্রি নাই। রায়টা একটু বুঝাই। ধরেন ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি জামিন চাইলেন, ম্যাজিস্ট্রেট আদালত জামিন দিল না,
এখন না দিলে আপনি যাই যদি হাইকোর্ট জজ করে দায়রা জজ কোর্টে গিয়ে বলেন যে ম্যাজিস্ট্রেট আমার জামিন দেয় না, এটা করলেই তো হবে না, তাকে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে কি তুলতে হয়? নকল তুলতে হয়। তাইলে নকলে কি বিচারক মহোদয় খালি লিখে দেয় যে জামিন চাইছিল দিলাম না? না না নকলে কি থাকে? এটা অমুক মামলা অমুক দিন চাইছে দেওয়া হয় নাই, তাহলে এই যে যে নকলটা দিচ্ছে ফৌজদারি মামলার ক্ষেত্রে এটার কি বলে? রায়। বুঝতে পারছেন? আর জামিন দিয়ে দিছে দেয় না, এটা হলো আদেশ। আর আদেশটা কেন দিল তার যে বিস্তারিত বর্ণনা, এটা বলে কি? বিস্তারিত বর্ণনা না। কোন আদেশ বা রায় কেন দেওয়া হলো, এই যে যে বিস্তারিত বর্ণনা, এটাও কি বলে? রায়। বুঝেন নাই? কেন? এই অনলাইনে যারা আছেন কে বুঝেন নাই বলেন? এখনো ধরতেছে না? পরে বুঝতে পারছি। এখনো কারো ধরে নাই বলেন? মাথায় কার ধরে নাই? সুমন সেন ধরছে? শুনেন, আপনারা আমার কাছে পড়তে আসছেন, এখন পড়ার আলটিমেট উদ্দেশ্য কি? উকিল হওয়া। কি উকিল হওয়া? বার কাউন্সিল পরীক্ষায় পাশ করা। এখন আপনি যদি পরীক্ষায় পাশ করেন, ধরলাম পরীক্ষায় পাশ করছেন, তাহলে ওটা হলো ডিগ্রি হয়ে গেছে। বুঝতে পারছেন? আর আমার কাছে এই যে রেগুলার পড়তেছেন, রেগুলার এই যে ক্লাস টেস্ট নিচ্ছি, মাঝে মাঝে আমি বলতেছি আজকে পড়ানো হবে না, এই সবগুলো হচ্ছে কি? আদেশ। আর আপনি পাস করার পরে আমি ধরেন বিশাল একটা ফেসবুক স্ট্যাটাস দিলাম যে অমুক 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 রেগুলার আসতেছিল, তারা রেগুলার পড়াশোনা করছে, এই কারণে তারা পাস করছে। এই হলো। আর যারা যারা পাস নাই তারা হতাশ হবেন না, তাদের জন্য আরো আছে। এই যে ভিত্তি সময় যে বর্ণনা, এটা রাইট। আর বুঝবেন। তারপরে আজ মাংস দিয়ে এটি বুঝে ছিল। আচ্ছা, যাই হোক, এটা আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম। এখন আপনাদের আমি আমরা যখন আমার মতো করে বোঝার চেষ্টা করলাম, এখন দেখেন। আচ্ছা, আমরা বই পড়বো। দেখেন ভাই, স্যার রান্না ক্রিকেট নিয়ে ঝামেলা করছে স্যার। ক্রিকেট নিয়ে কি ঝামেলা হচ্ছে বলেন, প্রশ্ন করেন। স্যার আমি আমার বাদে নাই এমন মনে হচ্ছে স্যার। কথা হচ্ছে তো আমরা তো শুনতে পাচ্ছি না, আপনার কথা শুধু শোনা যায়। কি শোনা যায় না? ওই যে স্টুডেন্টদের কথা যারা আপনার সামনে আছেন। ও আচ্ছা আচ্ছা, এখন আপনি কি আমার মানে আপনি বুঝতেন কিনা বা কোথায় সমস্যা থাকলে সেই বিষয়ে জি প্রশ্ন স্যার করেন। আমি ক্লিয়ার স্যার, আমি ক্লিয়ার স্যার, আচ্ছা আমি বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, আপনি ক্লিয়ার হইলে হবে। এনাদের আমি জীবদ্দশায় ক্লিয়ার করে যেতে পারবো আর কি, আমার এই আস্থা আছে। সামনে যারা আছে বেঁচে থাকলে একদিন ক্লিয়ার হবে। দেখেন। জি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা একটু হ্যাঁ, হ্যাঁ, দেখেন, এটা রাতেও করেছেন। আমরা সারাদিন পড়ি। দেখেন, কোন মকদ্দমার শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়ানি আদালত অনেক বিচারিক সিদ্ধান্ত দিতে পারে। বিচারিক সিদ্ধান্ত বলে অ্যাডজুডিকেশন। আদালতের এই বিচারিক সিদ্ধান্ত বলতেন দুই প্রকার। একটার বলে ডিক্রি, অনেকে ডিগ্রি বলেন, ডিগ্রি ডিগ্রি না, এটা কি? ডিক্রি। আর একটা হচ্ছে আদেশ বা অর্ডার। মিতা বুঝতেন আপনি? যাক, দ্বিতীয়বার পড়াতে আমার টাকা হালাল হয়েছে, নাইলে আবার বলতেন যে প্রথমবারই যা পড়াইছে বা দুইবার টাকা নিল কাহিনী। দেখেন, ডিক্রি আইন হচ্ছে এমন জিনিস, আপনি যত পড়বেন তত বুঝবেন। বুঝতে পারছেন? বিভিন্ন আঙ্গিকে বুঝবেন। আচ্ছা, বিচারিক সিদ্ধান্ত বা অ্যাডজুডিকেশন ডিক্রি হচ্ছে ধারা কত? 2-2। আর আদেশ হচ্ছে কত? 2-14। ধন্যবাদ। এখন আমরা সংজ্ঞাটা একটু দেখি। দেখেন, 2-2 ধারা ডিগ্রি। ডিগ্রির অর্থ, ডিগ্রি হলো আদালতের আন্ডারলাইন করেন আনুষ্ঠানিক সিদ্ধান্ত। আনুষ্ঠানিক সিদ্ধান্ত যেটা বলতেন চূড়ান্ত ভাবে। কিভাবে বলেন? মকদ্দমার বিতর্কিত, আন্ডারলাইন করেন সমগ্র, বিতর্কিত কি সমগ্র বা গোল্ডেন যে কোনো বিষয় সম্পর্কে পক্ষসমূহের অধিকার কি নির্ধারণ করে। এই নির্ধারণটা কি সাময়িক নাকি চূড়ান্ত? এদের আগেই বলছে কি, তাহলে ডিগ্রির মাধ্যমে তারা অধিকার কিভাবে নির্ধারিত হচ্ছে? চূড়ান্ত ভাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চলে আসি ডিগ্রির আবশ্যিক ধারা সমূহ। দেখেন, 2-2 ধারা অনুযায়ী আদালতের কোন সিদ্ধান্ত ডিগ্রি হতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। কি কি দেখেন? অবশ্যই একটি বিচারিক সিদ্ধান্ত থাকতে হবে। অবশ্যই একটা বিচারিক সিদ্ধান্ত মানে মামলায় দিছে আর কি, এমনি আদালতের কোনো সিদ্ধান্ত না, অবশ্যই এটা বিচার করে
দিছে। তারপরে দেখেন, এমন বিচারিক সিদ্ধান্তে আনুষ্ঠানিক অভিব্যক্তি থাকতে হবে, মানে আনুষ্ঠানিকভাবে বিচার করছে, অনানুষ্ঠানিক ভাবে না। তারপরে দেখেন, এমন আনুষ্ঠানিক সিদ্ধান্ত অবশ্যই আন্ডারলাইন করেন, কোনো মকদ্দমায় প্রদত্ত হতে হবে, অবশ্যই সেটা একটা কিসে, মকদ্দমায়। তারপরে দেখেন, এমন সিদ্ধান্ত মকদ্দমার বিরোধীয় সকল বা যে কোনো একটি বিষয়ে পক্ষের অধিকার কি নির্ধারণ করবে। এবং সবশেষে দেখেন, এমন নির্ধারণ অবশ্যই আন্ডারলাইন করেন চূড়ান্ত প্রকৃতির হতে হবে। কি প্রকৃতির হতে হবে বলেন? চূড়ান্ত প্রকৃতির হতে হবে। অর্থাৎ বাদী যে বিষয়ে মামলা করতে, বাদীরে যদি সেই বিষয় তারে দেওয়া হয়, এটারে কি বলে? ডিক্রি। উদাহরণ করি, দেখেন কি মাসুদ, করিম খায়রুলের বিরুদ্ধে একটি বিক্রয় চুক্তি বাস্তবায়নের জন্য মামলা করে। বিক্রয় চুক্তি বাস্তবায়ন, চুক্তি বাস্তবায়ন বলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। ধরেন একটা খায়রুল একটা জিনিস বিক্রি করতে চাইছিল, চুক্তি হয়েছে, পরে বলতেছে না করিম তোমার দ্বারা আমি বিক্রি করবো না। এখন করিম মামলা করছে যে তুমি আমার কাছে কেন বিক্রি করবে না, তোমার বিক্রি করাই লাগবে, এই মর্মে হলো চুক্তি বাস্তবায়নের মামলা করছে। আদালত বিচার শেষে সিদ্ধান্ত দেয় যে খায়রুল করিমকে বিক্রয় চুক্তি অনুযায়ী জমিটি অর্পণ করবে। আদালত বলল যে খায়রুল তুমি অবশ্যই জমিটা দিবা কারে? করিম রে। মানে এক্ষেত্রে যেহেতু আদালতের সিদ্ধান্ত পক্ষসমূহের বিরোধ নির্ণয় করেছে, তাই এটা একটা কি ডিক্রি। এটা একটা কি বলেন? ডিক্রি। বুঝলেন কিনা? অথবা আপনি এইভাবে বলতে পারেন যে আশরাফুল 50,000 টাকা পায় মাসুদের কাছে, এই মর্মে অর্থ আদায়ের মামলা দায়ের করছে। বিচার শেষে আদালত সিদ্ধান্ত দেয় যে মাসুদ আশরাফুলকে 50,000 টাকা প্রদান করবে। এই যে যে সিদ্ধান্তটা দিল, এটাকে কি বলে? আচ্ছা, আমাদের বাকিটা যে এখন আজান দেবে, আজানের জন্য একটু বিরতি, তারপরে আমরা ডিম ডিগ্রি শুরু করবানি। এতক্ষণ হলো মাছ মাংস ডিগ্রি পড়লাম, একটু পরে ডিম ডিগ্রি পড়বো, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন, শুরু হবে ইনশাল্লাহ। একটু নামাজের বিরতি। ধন্যবাদ। যা পড়াইছি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। একটা কথা, আমরা ক্লাস শুরু এখন আমরা একটা দেখবো ডিম ডিগ্রি, মানে ডিগ্রির যে শর্তাবলী আছে, সেই শর্তাবলী সে সবগুলা পূরণ করে নাই, বাট তারপরেও সেই সিদ্ধান্তরে বলা হবে কি ডিম ডিগ্রি। কিভাবে? আমরা জানলাম যে একটা ডিগ্রি দেওয়া হয় মামলার একেবারে কোন পর্যায়ে গিয়ে, চূড়ান্ত পর্যায়ে গিয়ে, এবং ডিগ্রির মাধ্যমে পক্ষগণের অধিকার কি কিভাবে নির্ধারণ করে? চূড়ান্ত ভাবে। এখন দুইটা সিদ্ধান্ত আছে, যে দুইটা সিদ্ধান্ত মামলা শেষ পর্যায়ে গিয়ে দেওয়া লাগে না, মামলা একেবারে দায়েরের সাথে সাথেও দিতে পারে অথবা কিছুদিন পরেও দিতে পারে, যাই দেখ না কেন এটা এই সিদ্ধান্তগুলোরও ডিগ্রি বলে গণ্য হবে। যদিও ডিগ্রির যে বৈশিষ্ট্য আছে তা তার মধ্যে কি নাই, তবুও এটারে কি বলা হবে? ডিম ডিগ্রি বলা হবে। উদাহরণস্বরূপ আমি এইভাবে চিন্তা করেন, শুনেন, যে অনেক সময় ক্রিকেট খেলার উদাহরণ দিছিলাম, অনেক সময় একটা খেলা 50-50, 40-40 ওভার খেলা হয় নাই, ধরেন 20 ওভার খেলছে, আর এরপর বৃষ্টি নামছে, ওই 20 ওভার খেলে কি দিয়ে দিছে? সিদ্ধান্ত দিয়ে দিছে। বৃষ্টি নামছে, এক পক্ষে বাংলাদেশে জিতেই দিছে ধরেন, কিন্তু পুরো খেলাটা কি হয় নাই, তাহলে এক পক্ষ তো দিচ্ছে, এক পক্ষ আছে, এটাও কি একটা ডিগ্রি না? কিন্তু ডিগ্রির সকল শর্ত কি পূরণ করে নাই, মানে এই খেলাটা পুরোপুরি হয় নাই, বাট তারপরেও এটারে কি বলে? ডিম ডিগ্রি। কি বলে? ডিম ডিগ্রি। এখন এই ডিম ডিগ্রি কাকে বলে আমি একটু বলি, শুনেন। আমাদের দেওয়ানি কার্যবিধিতে দুইটা সিদ্ধান্তরে ডিম ডিগ্রি বলে। একটা হচ্ছে আরজি প্রত্যাখ্যান, আরজি প্রত্যাখ্যান, এটা সামনে বিস্তারিত করবো, বাট আপনি আপনাকে একটু সংক্ষেপে বলি। 7 আদেশের 11 বিধিতে বলতেছে যে যখন আরজি দাখিল করা হয়, আরজি কে দাখিল করে? বাদী। আরজি দাখিলের মাধ্যমে একটা মামলা কি হয়? শুরু হয়। আরজি দাখিলের পরে আরজির 7 আদেশের 11 বিধিতে বলতেছে আরজিতে যদি কজ অফ অ্যাকশন না থাকে, যদি কম মূল্যের স্ট্যাম্প পেপার দেন, যদি মকদ্দমার মূল্যমান কম দেখান, মামলাটা যদি অন্য কোনো আইন দ্বারা বাড়িত হয়, তাহলে আদালত ওই মামলার সাথে সাথেই আরজি প্রত্যাখ্যান করতে পারে। অর্থাৎ উভয় পক্ষের না শুনেও প্রত্যাখ্যান করতে পারে। তার মানে এটা তো একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত অপেক্ষা করা লাগলো না, বাট তারপরেও আরজি প্রত্যাখ্যান একটা কি ডিগ্রি। কি ডিগ্রি বলেন? এখন আরজি প্রত্যাখ্যানের মাধ্যমে এটা ডিম ডিগ্রি বললেও কেন, এর কি কি ডিগ্রির কোন কোন বৈশিষ্ট্য এর নাই আমি একটু বলি। প্রথমত, সাধারণত ডিগ্রি দেওয়া হয় একেবারে মামলার শেষ পর্যায়ে গিয়ে দুই পক্ষের শুনে, কিন্তু আরজি প্রত্যাখ্যান এক পক্ষের শুনেও দিতে পারে। এই জায়গা দুই পক্ষের না শুনলেও
আদালতের বিবেচনা, আদালত যদি দেখে তার কজ অফ অ্যাকশন নাই, আদালত যদি দেখে এই মামলাটা অন্য আইন দ্বারা বাড়িত, বা কোর্ট ফি ঠিকঠাক মতো দেয় নাই, বা মামলার মূল্যমান কম দেখাইছে, তাহলে আদালত সাথে সাথে আর্জি খারিজ করে দিতে পারে। বুঝতে পারছেন? এছাড়া আর একটা বৈশিষ্ট্যের মধ্যে বিদ্যমান নাই, সেটা হলো যে আর্জি প্রত্যাখ্যান অধিকাংশ ক্ষেত্রেই পক্ষগণের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারণ করে না। এর বিরুদ্ধে আপনার ওই নতুন মামলা, কিছু ক্ষেত্রে নতুন মামলাও করা যায়, কিছু ক্ষেত্রে আপিলও করা যায়, সব ক্ষেত্রে আপিল করা যায়, নতুন মামলা করা যায়। তাহলে আর্জি আপাতত আপনি একটা জিনিস মনে রাখেন, আর মনে রাখার দরকার নেই, সেটা হলো আর্জি প্রত্যাখ্যান একটা কি ডিগ্রি? ডিম ডিগ্রি। আর্জি প্রত্যাখ্যান সম্পর্কে আছে কততে? 7/11-তে। সামনে বিস্তারিত যায় পড়বো, বাট জাস্ট মনে রাখেন দুইটা ডিগ্রিরে ডিম ডিগ্রি বলে, একটা হলো আর্জি প্রত্যাখ্যান। ডিম ডিক্রি মানে হচ্ছে যে যেটা ডিক্রি বলে বিবেচিত, ডিক্রি বলে বিবেচিত। বাট আমি ফান করে বলি ডিম ডিক্রি, ডিম ভাজে খাইতে তো কম সময় লাগে না? মাছ মাংস রাঁধতে তো বেশি সময় লাগে, বাট ডিম ভেজে খাইতে তো কিছু না থাকলে ডিম একটা ভাজে ভাত খাইলেন। এই কারণে এটা হচ্ছে আরজি প্রত্যাখ্যান, সাথে সাথেও আরজি প্রত্যাখ্যান করতে পারে। তো আরজি প্রত্যাখ্যান একটা কি ডিগ্রি বলেন? আর একটা হচ্ছে রেস্টিটিউশন বা প্রত্যার্পণ, এটা আছে আমাদের দেওয়ানি কার্যবিধির 144 ধারায়। তো এটা সামনে বিস্তারিত পড়বো, আপাতত মনে রাখেন দুইটা হলো ডিম ডিগ্রি। কি কি? আরজি প্রত্যাখ্যান, আর তাহলে কত? রেস্টিটিউশন বা প্রত্যার্পণ। আরজি প্রত্যাখ্যান আছে 7/11 বিধিতে, রেস্টিটিউশন আছে 144 ধারায়। ধন্যবাদ। আমরা একটু পড়ি, দেখেন। আদালতের যে সকল সিদ্ধান্ত 2-এর 2 ধারার শর্ত পূরণ করে না সেগুলো ডিগ্রি বলে গণ্য হবে না, আন্ডারলাইন করেন। কিন্তু দেওয়ানি কার্যবিধির অধীন কিছু নির্দিষ্ট আদেশ বা সিদ্ধান্ত 2-এর 2 ধারার শর্ত পূরণ না করলেও সেগুলো ডিগ্রি বলে বিবেচিত হবে, আন্ডারলাইন করেন, যা ডিম ডিগ্রি নামে পরিচিত। ডিগ্রি বলে বিবেচিত, ডিম মানে হলো বিবেচনা করা। বুঝতে পারছেন? দুইয়ের দুই ধারায় বলা হয়েছে, 2-এর 2 ধারা মানে ডিগ্রির সংজ্ঞায় বলা হয়েছে আরজি প্রত্যাখ্যান এবং 144 ধারায় বর্ণিত কোনো প্রশ্ন নির্ধারণ ইহার অন্তর্ভুক্ত হবে। It shall be deemed to include the underlined rejection of plaint and the determination of any question within section 144. আরজি প্রত্যাখ্যান বা রিজেকশন অফ প্লেইন্ট আন্ডারলাইন করেন এবং প্রত্যার্পণ বা রেস্টিটিউশন বিষয়ে আদালতের কোন সিদ্ধান্ত 2-এর 2 শর্ত পূরণ না করলেও, মানে ডিগ্রির যে শর্ত পূরণ আছে সেই শর্ত পূরণ না করলেও সেগুলো ডিগ্রি বলে গণ্য হয়। কারণ 2-এর 2 ধারায় এগুলোকে ডিগ্রি বলে উল্লেখ করা হয়েছে। 2-এর 2 ধারা অনুযায়ী নিম্নলিখিত 2টি সিদ্ধান্ত ডিগ্রি বলে গণ্য হবে। এক, দেখেন, আরজি প্রত্যাখ্যান এর সিদ্ধান্ত আছে কততে? 7/11 কত বিধি? 11 বিধি। 2, প্রত্যার্পণ বা রেস্টিটিউশন বিষয় আদালতের কোন সিদ্ধান্ত, ধারা কত? 144। বুঝতে পারছেন? এখন আরজি প্রত্যাখ্যান এবং প্রত্যার্পণ সামনে আমরা বিস্তারিত পড়বো, আপাতত মনে রাখলেই হইতো যে আরজি প্রত্যাখ্যান 7/11 বিধি, আর প্রত্যার্পণ কত? 144। তারপরেও এখানে একটু ব্যাখ্যা দিতে যে আরজি প্রত্যাখ্যান বা রেস্টিটিউশন আসলে কি। আরজি প্রত্যাখ্যান তো আমি আপনাদের ব্যাখ্যা দিলাম যে আরজি প্রত্যাখ্যান বা রিজেকশন অফ প্লেইন্ট আসলে কি। এটা যদি আমরা একটু দেখি, দেখেন যে আদালত কর্তৃক আরজি প্রত্যাখ্যান বা আন্ডারলাইন করেন নাকচের সিদ্ধান্ত 2-এর 2 ধারা অনুযায়ী ডিগ্রি, অর্থাৎ 7/11 বিধিতে উল্লেখিত কোনো কারণে, যেমন আন্ডারলাইন করেন আরজিতে মামলার কারণ না থাকলে, মামলার কারণ মানে কি কারণে মামলা করছেন সেই কারণই নাই, মকদ্দমাটি আইন দ্বারা বাড়িত হলে, ধরেন আপনি যদি ফৌজদারি মামলা দেওয়ানি আদালতে যাই দাখিল করেন হবে, আবার প্রতিটা মামলার একটা তামাদি মেয়াদ আছে, ধরেন অর্থের মামলা করতে 3 বছরের মধ্যে, আপনি 10 বছর পরে গিয়ে করলেন, তাহলে কি করবে? আরজি কি করবে? প্রত্যাখ্যান করবে। হলে আদালত আরজি প্রত্যাখ্যানের আদেশ দিতে পারে। আদালতের আরজি প্রত্যাখ্যান বা নাকচের এই সিদ্ধান্ত, এই আদেশ ডিগ্রি বলে গণ্য হবে। তাহলে আরজি প্রত্যাখ্যান একটা কি ডিগ্রি রুবেল? টিম ডিগ্রি। ধন্যবাদ। এখন আমরা চলে এসি প্রত্যার্পণ। প্রত্যার্পণ মানে হচ্ছে রেস্টিটিউশন বিষয় আদালতের কোন সিদ্ধান্ত। সিভিল প্রসিডিউর কোডের 144 ধারার অধীন প্রত্যার্পণ বিষয়ে আদালতের কোন সিদ্ধান্ত হলো ডিগ্রি। কোন বিষয়ে বলেন? প্রত্যার্পণ। এখন হোয়াট ইজ প্রত্যার্পণ? প্রত্যার্পণটারে আমি একটু খুব সংক্ষেপে বুঝাই, আপনি একেবারে আমরা যখন লাস্টে গিয়ে পড়তাম তাহলে ভালো বুঝবেন, বাট এখন অত ভালো নাও বুঝতে পারেন, বাট আমি তারপরেও একটু আমার চেষ্টা করতেছি বোঝানোর জন্য 2 কথাই। প্রত্যার্পণটা হলো যে ধরেন অর্থের মামলা দিয়েই বুঝাই, যে বিথিকা বিশ্বাস 50,000 টাকা পাবে এই মর্মে মামলা করছে আরিফ সাহেবের বিরুদ্ধে, তাহলে এই মামলার বাদী কে? বিথিকা। আর
এই মামলার বিবাদী কে? আরিফ। এখন মামলা বিচার টিচার শেষে দুই পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ হয়েছে, আদালত সিদ্ধান্ত দিল যে বিথিকা আসলেই আরিফের কাছে টাকা পাবে। মানে এই মামলায় ডিক্রি হয়েছে কার পক্ষে? বিথিকার পক্ষে। কার পক্ষে? বিথিকা যা চাইছিল আদালত সেই ডিক্রি দিছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস মনে রাখবেন যে দেওয়ানি মামলায় ডিক্রি পাইলেই আরিফ সাহেব ওই সাথে সাথে টাকা দিতে পারত না। দেওয়ানি মামলায় ডিক্রির ফল ভোগ করার জন্য আলাদা মামলা করতে হয়, তারে কি বলে? জারি মামলা। বুঝতে পারছেন? তো এখন বিথিকা তো ডিগ্রি পাইছে, এখন ডিগ্রি পাওয়ার সাথে সাথে আরিফ কি ওনার টাকা দিবে? না, আরিফ বলতেছে আগে জারি মামলা করুক তারপরে টাকা পয়সার প্রশ্ন। এখন বিথিকা যেদিন ডিগ্রি পাইছে তারপরের দিন গিয়ে জারি মামলা করে দিছে, এবং জারিকারক আদালত আরিফ সাহেবের কাছ থেকে 50,000 টাকা আদায় করে বিথিকারে বুঝাই দিছে। বুঝছেন? আচ্ছা, এখন আরিফ সাহেব তো সংক্ষুব্ধ যে আরিফ সাহেব তো যদিও টাকা জারি মামলায় হারাইছে, কিন্তু আরিফ সাহেব সংক্ষুব্ধ। আরিফ সাহেব কি আপিল করছে? কি করছে? ওই ডিক্রির বিরুদ্ধে আপিল করে। আপিল কেন করে? বিচারিক আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হচ্ছে আপিল, যে বিচারিক আদালতের সিদ্ধান্ত সে বাতিল চায় বা পরিবর্তন চায়। এখন আপিল করার পরে আপিল আদালতে কি আরিফ সাহেব দিচ্ছে, মানে আপিলে প্রমাণিত হলো যে আরিফ সাহেবের কাছে বিথিকা কোনো টাকা পাবে না। আরিফ সাহেবের কাছে বিথিকা কোনো কি পাবে না, কিন্তু অলরেডি তো জারি মামলায় বিথিকা টাকা কি নিয়ে নিছে। এখন আপিলে জেতার পরে আরিফ সাহেব বিথিকার কাছ থেকে ওই টাকা সুদ সহ ফেরতের জন্য যে আবেদন করে সেটার বলে প্রত্যার্পণের আবেদন। আচ্ছা শুনেন, মানে মূল মামলায় যে হার ছিল, হারার পরে সে যদি জারি মামলায় মামলার বিষয়বস্তু কোনো জিনিস হারায় নাকি, তখন ওই ব্যক্তি যখন আপিলে কি জয়লাভ করে, তখন জারি মামলায় যায় সে যা হারাইছে, ওই যে 50,000 টাকা হারাইছে, তো এই 50,000 টাকা বিথিকার কাছে বলবে যে বিথিকা তুমি তো 50,000 টাকা জারি মামলায় নিছো, এখন আপিলে তো আমি দিচ্ছি, তাইলে তুমি এখন এই 50,000 টাকা দিলেই হবে না, আমার সুদও দেওয়া লাগবে। এই মর্মে আরিফ সাহেব যে আবেদনটা করে সেটাকে কি বলে? প্রত্যার্পণ। এটা ওই বিচারিক আদালতে করে, সেটা হলো পরের বিষয়। তো আরিফ সাহেব আবেদন করলে ওই প্রত্যার্পণের আদালত আবার সিদ্ধান্ত দিবে, এই সিদ্ধান্তটা ডিক্রি বলে। এই সিদ্ধান্তটা কি বলে? ডিক্রি। তাহলে প্রত্যার্পণ মানে হচ্ছে পুনরায় ফিরিয়ে দেওয়া, মানে যে জিনিস আমার কাছ থেকে নিছিল তা আবার আমারে কি ফেরত দিচ্ছে। অর্থাৎ যে মামলায় হারছে সে যদি কোনো সম্পত্তি হারাই থাকে, ওই ব্যক্তি যদি পরবর্তীতে আপিলে কি জয়লাভ করে, তাহলে যা সে হারাইছে সেটা ফিরে আনার জন্য যে আবেদন করে সেটারে কি বলে? প্রত্যার্পণ। আর প্রত্যার্পণের মামলায় আদালত যে সিদ্ধান্ত দেয় সেটারে কি বলে? কি ডিক্রি? টিম ডিক্রি। আচ্ছা একটু পড়ি, দেখেন দেখেন কোন জিনিস আন্ডারলাইন করেন তার প্রকৃত মালিককে ফেরত দেওয়ার পন্থা হলো প্রত্যার্পণ বা রেস্টিটিউশন। প্রকৃত মালিককে মানে টাকার প্রকৃত মালিককে ছিল আরিফ। প্রত্যার্পণের নীতি হলো এই যে এই ডিগ্রি সংশোধন বা বাতিলের সময় ভুল ডিগ্রি থেকে মকদ্দমার যে পক্ষ কোনো কিছু লাভ করেছে সেই পক্ষ অপর পক্ষকে তাই প্রত্যার্পণ বা ফিরিয়ে দিবে যা অপর পক্ষ উক্ত ভুল ডিগ্রির জন্য হারিয়েছিল। আদালতের আন্ডারলাইন করেন ডিগ্রি জারিতে যে সম্পত্তির দখল গ্রহণ করা হয়, ওই যে টাকার দখল করেন নিছে, ডিগ্রি বাতিল হলে আপিলে গিয়ে ডিগ্রি বাতিল হয়েছে, দেওয়ানি কার্যবিধির 144 ধারা অনুসারে ওই সম্পত্তির দখল প্রত্যার্পণ করতে হয় সেই ব্যক্তির নিকট যে ডিগ্রি জারিতে উক্ত সম্পত্তির দখল হারিয়েছিল। কোন পক্ষের আবেদন ক্রমে আদালত প্রত্যার্পণের আদেশ দিতে পারে, এমন আদেশ দেওয়ানি কার্যবিধির 2 ধারা অনুযায়ী ডিগ্রি বলে গণ্য হবে। তাহলে ডিম ডিগ্রি কয়টা ভাই? একটা হলো কি আর্লি প্রত্যাখ্যান, আর একটা হচ্ছে কি ডিম ডিগ্রি বা মানে প্রত্যার্পণ বা রেস্টিটিউশন। আচ্ছা এখন দেখি যে 2 ধারা অনুযায়ী যেগুলো সিদ্ধান্ত ডিগ্রি না, 2 ধারা অনুযায়ী নিম্নলিখিত 2টি সিদ্ধান্ত ডিগ্রি হিসেবে উল্লেখ করা হয়নি। কি কি দেখেন? যে কোনো বিচারিক সিদ্ধান্ত বা আদালতের আদেশ যার বিরুদ্ধে আদেশ হিসেবে আপিল করা যায়, অর্থাৎ যেটা আদেশ হিসেবে আপিল করা যায় সেটা আর কি ডিগ্রি না। অর্থাৎ আন্ডারলাইন করেন আপিলযোগ্য আদেশ ডিগ্রি বলে গণ্য হবে না। আমরা জানি আদেশটা দেয় মামলা কি চলাকালীন সময়, তাহলে মামলা চলাকালীন সময় যে আদেশ দেওয়া হয় সেটা কি না? ডিগ্রি না। কোন কোন আদেশগুলো আপিল যোগ্য তা দেওয়ানি কার্যবিধির 43 আদেশে উল্লেখ করা হয়েছে, যেমন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ, আর্থি ফেরতের আদেশ ইত্যাদি আপিল যোগ্য আদেশ। সহজ ভাষায় বললে মামলা চলাকালীন সময় যে সিদ্ধান্তগুলো দেওয়া হয় সেগুলোরে কি বলে না? ডিগ্রি বলে না, সেগুলো হচ্ছে আদেশ, সেগুলোরে ডিগ্রি বলে না। 2 নাম্বার দেখেন, ব্যর্থতার কারণে কোন খারিজ আদেশ, এনি অর্ডার অফ ডিসমিসাল ফর ডিফল্ট, যেমন শুনানির দিনে
আন্ডারলাইন করেন, শুনানির দিনে নির্ধারিত দিনে বাদী হাজির না হলে আদালত মকদ্দমা খারিজের আদেশ দিতে পারে। এটা আদেশ, কিন্তু এটা কি ডিক্রি না। একটু বিরতি দেন, আমার একটা ফোন আসছে, একটু কথা বলি। আচ্ছা, ধন্যবাদ ভাই। ডিক্রির প্রকার ভেদে আসি। আচ্ছা, তাহলে তার আগে একটু বলে নিই, এখানে একটা জিনিস বলা হয় নাই। মামলা খারিজ, মামলা খারিজ আর আর্জি খারিজ এক জিনিস না, এটা সামনে বিস্তারিত করব। আর্জি খারিজ হয় চারটা কারণে: যদি কারণ, মামলার কারণ না থাকে, যদি মকদ্দমার মূল্যমান কম দেন, যদি কোর্ট ফিস কম দেন, যদি মামলা অন্য কোনো আইন দ্বারা বাড়িত হয়, এটা হলো আর্জি খারিজ। আর মামলা খারিজ হচ্ছে বা মকদ্দমা খারিজ যদি শুনানির দিন বাদী আসে নাই, বিবাদী আসছে, তাহলে এটা হলো মকদ্দমা খারিজ। মকদ্দমা খারিজ কখনো ডিক্রি না, মকদ্দমা খারিজ সর্বদা কি আদেশ। মকদ্দমা খারিজ আপাতত মনে রাখেন সর্বদা আদেশ। আর আরজি খারিজ হচ্ছে কি ডিক্রি। কি ডিক্রি? টিম ডিক্রি। তাহলে আমরা জানলাম মামলা চলাকালীন সময়ে যে সিদ্ধান্তগুলো দেয় সেটাও ডিক্রি না। আবার যদি মামলা খারিজ করে বাদীর অনুপস্থিতির কারণে, এটা মকদ্দমা খারিজ, বাট এটা কি ডিক্রি না। একটু মনে রাখলেই হবে, আর আমরা আস্তে আস্তে বাকিগুলো শিখে ফেলবো। এখন আমরা ডিগ্রির প্রকারভেদ করব। শুনেন, কিছু কিছু বইতে, ডিগ্রিরে ডিগ্রিরে তারা প্রকারভেদ করছে দুই ভাগে। একটা হলো প্রাথমিক ডিগ্রি আর একটা হলো চূড়ান্ত ডিগ্রি। বাট আমরা যদি দুইয়ের দুই ধারা, মানে দুইয়ের সাবসেকশন 2 ডিগ্রির সংজ্ঞা যদি দেখি, এখানে ডিগ্রিকে ভাগ করছে 3 ভাগে: প্রাথমিক ডিগ্রি, চূড়ান্ত ডিগ্রি, আংশিক প্রাথমিক, আংশিক চূড়ান্ত। একটু পড়ি দেখেন, দুইয়ের দুই ধারায় ডিগ্রির সংজ্ঞায় প্রাথমিক ডিগ্রি ও চূড়ান্ত ডিগ্রি উল্লেখ করা হয়েছে, এবং দুইয়ের দুই ধারায় ব্যাখ্যায় প্রাথমিক ডিগ্রি এবং চূড়ান্ত ডিগ্রির সংজ্ঞা দেওয়া হয়েছে, এবং আংশিক প্রাথমিক এবং আংশিক চূড়ান্ত ডিগ্রির উল্লেখ করা হয়েছে। দুইয়ের দুই ধারায় ব্যাখ্যায় বলা হয়েছে, আন্ডারলাইন করেন, ডিগ্রি তখনই প্রাথমিক হয় যখন মকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তির জন্য আরো ব্যবস্থা গ্রহণের দরকার থাকে। অর্থাৎ শুনেন ভাই, আমরা তো জানি যে ডিগ্রির মাধ্যমে পক্ষগণের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারিত হয় না। এখন কিছু কিছু মামলা আছে, যে সকল মামলার নেচারই এরকম যে ওই মামলায় দুইটা ডিগ্রি হয়। কয়টা ডিগ্রি হয়? দুইটা ডিগ্রি। যেরকম বাটোয়ারার মামলায়, মামলা চলাকালীন সময় একটা ডিগ্রি দেয়, সেটা বলে প্রাথমিক ডিগ্রি। আর মামলা শেষে একটা দেয়, সেটা বলে কি চূড়ান্ত ডিগ্রি। বুঝছেন? কিন্তু সব মামলায় না। তাহলে দুইয়ের দুই ধারায় বলা হয়েছে ডিগ্রি তখনই প্রাথমিক হয় যখন মকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তির জন্য আরো ব্যবস্থা গ্রহণের দরকার থাকে। যখন এমন বিচারিক সিদ্ধান্ত চূড়ান্ত ভাবে মকদ্দমা নিষ্পত্তি করে, তখন এটা কি চূড়ান্ত ডিগ্রি। এটা আন্ডারলাইন করবেন, আংশিক প্রাথমিক বা আংশিক চূড়ান্ত হতে পারে। তাহলে দুইয়ের দুই ধারায় আন্ডারলাইন করেন, দুইয়ের দুই ধারায় নিম্নলিখিত গোল দেন 3 ধরনের ডিগ্রির উল্লেখ আছে। কয় ধরনের? 3 ধরনের। প্রাথমিক ডিগ্রি বলেন 3 প্রকার। দুইয়ের দুই ধারায় যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ডিগ্রি কয় প্রকার বা কয় ধরনের, একই কথা, কয় প্রকার? 3 প্রকার। দেখেন, নিম্নলিখিত 3 ধরনের ডিগ্রির উল্লেখ আছে। প্রাথমিক ডিগ্রি বা প্রিলিমিনারি ডিগ্রি। ডিগ্রি তখনই প্রাথমিক হয় যখন মামলা চূড়ান্ত নিষ্পত্তির জন্য আরো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন থাকে। প্রাথমিক ডিগ্রিতে চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করা হয় কিসের মাধ্যমে? চূড়ান্ত ডিগ্রির মাধ্যমে। নিম্নলিখিত ক্ষেত্রে আদালত প্রাথমিক ডিগ্রি প্রদান করে এবং পরবর্তীতে চূড়ান্ত ডিগ্রির মাধ্যমে মকদ্দমাটি কি হয়? নিষ্পত্তি হয়। দেখেন, এক, আমরা এখানে সবগুলো মনে রাখবো না, কিছু কিছু মামলায় দুইটা ডিগ্রি হয়, সেই মামলাগুলোর চেহারা একটু মনে রাখবো। সেই চেহারা হচ্ছে, দেখেন, দখল এবং মধ্যবর্তী মুনাফার ডিগ্রি। দখল এবং কি মধ্যবর্তী মুনাফা, এটা আছে 20 আদেশের 12 বিধি। মনে না রাখলে সমস্যা নাই, জাস্ট মনে রেখেন দখল আর কি মুনাফা, মধ্যবর্তী মুনাফা। 2 নাম্বার দেখেন, অগ্রক্রয়ের মকদ্দমা ডিগ্রি। অগ্রক্রয় হচ্ছে, যদি ব্যাখ্যা দেই, অগ্রক্রয় কাকে বলে? আপনার ভাই আপনার ভাই তার জমি আপনার কাছে না বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতেছে। হ্যাঁ, তো আপনি ওই জমি কেনার জন্য যে মামলা করেন, ভাইয়ের জমি কেনার অধিকার আগে আছে ভাইয়ের, তার কো শেয়ারার, অংশীদারদের, সহ অংশীদারদের। তো সে দেখা গেল ভাইয়ের কাছে না বিক্রি কইরা সে পাগলা তানবীরের কাছে বিক্রি করছে। তাইলে যে মামলা করতে হবে এটা হলো অগ্রক্রয়ের মামলা। অগ্রক্রয়ের মামলায় ডিগ্রি হবে কয়টা? 2টা। আবার দখল বা মধ্যবর্তী মুনাফার মামলায় ডিগ্রি হবে কয়টা? 2টা। এই 2টা মনে রাখেন। তারপরে পার্টনারশিপ, বিলোপ, মালিক, এগুলো মনে রাখার দরকার নাই। নাম্বার দেখেন, বাটোয়ারা
বা পৃথক দখলের জন্য মকদ্দমা বা ডিক্রি 20 আদেশের 18 বিধি, এটা একটু মনে রাখতে হবে। বাটোয়ারার মামলা, বাটোয়ারার মামলা কাকে বলে? ধরেন একটা লোক মারা গেছে, এখন তার 5টা ছেলে মেয়ে, এখন ছেলে মেয়েদের মধ্যে সম্পত্তি নিজেরা ভাগাভাগি করতে পারতেছে না, নিজেদের মধ্যে গ্যাঞ্জাম বাঁধছে, তাহলে সেই ক্ষেত্রে আদালতের মাধ্যমে ওই সম্পত্তি বাটোয়ারা করার জন্য যে মামলা করা হয় তারে কি বলে? বাটোয়ারার মামলা। বাটোয়ারা মামলা সম্পর্কে বলা আছে 20 আদেশের কত বিধি? 18 বিধি। তাহলে বাটোয়ারা মামলায় কয়টা ডিগ্রি হয়? 2টা ডিগ্রি। তাহলে আমরা পেলাম দখল এবং মধ্যবর্তী মুনাফার মামলা, অগ্রক্রয়ের মামলা, বাটোয়ারার মামলা, এই 3 ধরনের মামলায় কয়টা ডিগ্রি হয়? 2টা। তারপরে দেখেন পরের গুলো আমি মনে রাখবো না, জাস্ট বন্ধক বন্ধকি সম্পত্তিটা মনে রাখেন। বন্ধকি সম্পত্তি রিলেটেড মামলায় ডিগ্রি হবে কয়টা? 2টা। বন্ধকি সম্পত্তি রিলেটেড মামলায় ডিগ্রি হবে কয়টা? 2টা। তাহলে যদি বাটোয়ারায় 2টা, বন্ধকি সম্পত্তির মামলায় ডিগ্রি হয় কয়টা? 2টা। দখল বা মধ্যবর্তী মুনাফার মামলায় কয়টা? 2টা। অগ্রক্রয়ের মামলায় কয়টা? 2টা। কথা শেষ। আচ্ছা, আমরা একটু চলে আসি চূড়ান্ত ডিগ্রি বা ফাইনাল ডিগ্রি। মামলা যখন চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয় তখন তাকে চূড়ান্ত ডিগ্রি বলে। একটি ডিগ্রি 2টি উপায়ে চূড়ান্ত হতে পারে। উক্ত ডিগ্রির জন্য আন্ডারলাইন করেন, আপিলের জন্য নির্ধারিত সময়ের মধ্যে আপিল করা হয়নি, বিষয়টি উচ্চ আদালত নিষ্পত্তি করেছে, বা বিষয়টি উচ্চ আদালত নিষ্পত্তি করেছে। অর্থাৎ আমাদের বিচারিক আদালত যখন সিদ্ধান্ত দেয়, ডিগ্রি দিল ধরেন, এখন এই ডিগ্রির বিরুদ্ধে তো আপিল করা যায় বা রিভিশন করা যায়। এখন আপনি আপিল বা রিভিশন কোনোটাই করেন নাই, তাহলে ডিগ্রিটা কি হয়ে যাবে? চূড়ান্ত হয়ে যাবে। মানে আপনি আপিলের সুযোগও নেন নাই, রিভিশনের সুযোগও নেন নাই, তাহলে ডিগ্রিটা কি হয়ে যাবে? চূড়ান্ত হয়ে যাবে। অথবা দেখেন ডিগ্রি প্রদানকারী আদালত ডিগ্রিটি চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করলে। এছাড়া দেখেন আংশিক প্রাথমিক বা আংশিক চূড়ান্ত ডিগ্রি, পার্টলি প্রিলিমিনারি এন্ড পার্টলি ফাইনাল। দেখেন আংশিক প্রাথমিক বা আংশিক চূড়ান্ত ডিগ্রি একটি ডিগ্রি হিসেবে গণ্য হবে, মানে এটা একটাই ডিগ্রি। অর্থাৎ কোনো একটি ডিগ্রি আংশিক প্রাথমিক হলে অবশিষ্ট অংশ হবে আংশিক কি? চূড়ান্ত। যদি কোনো ডিগ্রির আংশিক প্রাথমিক হয় অবশিষ্ট হবে আংশিক চূড়ান্ত। কোন ডিগ্রি শুধুমাত্র আংশিক প্রাথমিক বা আংশিক চূড়ান্ত হতে পারে না। মধ্যবর্তীকালীন মুনাফা সহ দখল পুনরুদ্ধার মকদ্দমায় দখল পুনরুদ্ধারের ডিগ্রি হলো চূড়ান্ত, কিন্তু মধ্যবর্তী মুনাফা হলো প্রাথমিক ডিগ্রি। এমন ক্ষেত্রে যদিও একটি ডিগ্রি দেওয়া হয় তবুও একটা আংশিকভাবে প্রাথমিক আংশিকভাবে চূড়ান্ত হয়। এত চিন্তা ভাবনার কিছু নাই। আপাতত আপনি এখানে যেটা মনে রাখতে হবে আমার, যে ডিগ্রি হলো কয় প্রকার? 3 প্রকার। প্রাথমিক ডিগ্রি, চূড়ান্ত ডিগ্রি, আংশিক প্রাথমিক, আংশিক চূড়ান্ত। আর ওই যে কোন কোন মামলায় 2টা ডিগ্রি হয় সেটা আমরা জানলাম, এইটুকু জানলেই এনাফ। জেনে রাখা ভালো, আপোষ মীমাংসার মাধ্যমে প্রদত্ত ডিগ্রি হলো সোলে ডিগ্রি, কম্প্রোমাইজ ডিগ্রি। 23 আদেশের 3 বিধি, মানে মামলা করার পরে বাদী আর বিবাদী দুইজনে মিলে মিলমিশ হয়ে গেছে, বাদী আর বিবাদী দুইজনে মানে আপোষ মীমাংসা করে ফেলছে, তখন আদালতে জানাবে ইওর অনার যে আমরা দুইজনই বিশ্বাস, উনি বিথিকা বিশ্বাস, আমি আরেক বিশ্বাস, প্রাথমিকভাবে মামলা হলেও আমরা দুইজন আপোষ মীমাংসা করে ফেলাইছি, তো আমাদের একটা ডিগ্রি দেন, আপোষ আপোষ সূচক ডিগ্রি। এই আপোষ সূচক ডিগ্রিতে বলে সোলে ডিগ্রি বা সম্মতি সূচক ডিগ্রি বা কনসেন্ট ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রি। আছে 23 আদেশের কত বিধি? এইগুলা সামনে সব আমরা বিস্তারিত করব, তাই আপনাদের হতাশার কোনো কারণ নাই। না, শেষ না, আর একটু আছে, এটুকু আমার শেষ করতে দেখতে হবে। দেখেন পথের মাঝখানে তো ছেড়ে দেওয়া যায় না। দেখেন 2-14 দেখেন, আদেশ বা অর্ডার। আমরা জানি আদেশ অর্থ হলো দেওয়ানি আদালতের এমন একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা কি নয়, ডিগ্রি নয়। যেমন দেওয়ানি আদালত কর্তৃক আন্ডারলাইন করেন আর্জি ফেরতের আদেশ, রায়ের পূর্বে সম্পত্তি ক্রোক, রায়ের পূর্বে আটক, এর সিদ্ধান্ত হলো আদেশ। এগুলো সব আমরা সামনে বিস্তারিত করব। বলতেন আদেশ 2 প্রকার হতে পারে, এখন ছেড়ে দিলেও বাইরে যেতে পারবেন না বৃষ্টি নামে। আদেশ কয় প্রকার? 2 প্রকার। যথা 1 নাম্বার দেখেন আপিল যোগ্য আদেশ বা অ্যাপিলেবল অর্ডার, এবং 2 নাম্বার হচ্ছে আপিল যোগ্য আদেশ বা নন অ্যাপিলেবল অর্ডার। ডিগ্রি পাইছিলাম কয় প্রকার ভাই? 3 প্রকার। আর আদেশ কয় প্রকার? আপিল যোগ্য বা আপিল অযোগ্য। 2-14 ধারায় আদেশের সংজ্ঞায় সাধারণভাবে ডিগ্রির সকল বৈশিষ্ট্য থাকে, কিন্তু যেহেতু এটা মকদ্দমা হতে উৎপত্তি না হয়ে কোন কার্যধারা থেকে উৎপত্তি হয়, সেহেতু এটাকে ডিগ্রি বলা যায় না। মানে কার্যধারা মানে বুঝেন, কার্যধারা মানে আগে একটা মামলা থাকা লাগে, সেই মামলার মধ্যে আদেশ দেয়, কিন্তু কোনো মামলাই করে নাই, তাহলে কিন্তু আদেশ দেওয়া যায় না। আদেশ দিতে হলে অলরেডি একটা কি মামলা থাকা লাগবে, বুঝেন কিনা?
আপনি আপনি যদি সময়ের আবেদন করেন, মামলা চলাকালীন অবস্থায় তো আবেদন করতে হবে। এছাড়া আর একটা ভালো বিষয় হচ্ছে যে, জেনে রাখা ভালোতে দেখেন, কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় তা দেওয়ানি কার্যবিধি 43 আদেশ এবং 104 ধারায় উল্লেখ করা হয়েছে। মানে আপিল যোগ্য আদেশ, সকল আদেশ তো আপনার অসংখ্য, আনলিমিটেড, সকল আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না। কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় একটা তালিকা আছে। 43 আদেশের 25টা আদেশ আছে, ওই 25টা আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। আর 104 ধারায় কয়েকটা আদেশের নাম আছে, সেই আদেশগুলোর বিরুদ্ধে কি করা যায় বলেন, আপিল করা যায়। তাহলে যদি আপনাকে বলে যে আপিল যোগ্য আদেশ সম্পর্কে আলোচনা করছে কত ধারায়, ধারা বললে 104 ধারা। যদি বলে আপিল যোগ্য আদেশ সম্পর্কে আলোচনা করছে কত আদেশে, 43 আদেশ। আচ্ছা, আমরা আদেশ এবং ডিক্রির মধ্যে পার্থক্য, আদেশ এবং ডিক্রির মধ্যে পার্থক্য আমি একটু মুখে মুখে বলে দিই, শুনেন। ডিক্রি মাধ্যমে পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ধারিত হয়, আদেশের মাধ্যমে চূড়ান্তভাবে নির্ধারিত হয় না। ডিক্রি দেওয়া হয় মকদ্দমা নিষ্পত্তি করে একেবারে শেষ পর্যায়ে গিয়ে, আদেশ দেওয়া হয় মকদ্দমা চলাকালীন সময়। বুঝতে পারছেন? ডিক্রি কয় প্রকার? 3 প্রকার। আদেশ কয় প্রকার? 2 প্রকার। আপিল অযোগ্য সাধারণত কিছু ডিক্রি ছাড়া সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, কিন্তু সকল আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না। কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় এটা বলা আছে 43 আদেশ আর 104 ধারায়। বুঝতে পারছেন? আর আরজির মাধ্যমে, আরজির প্রেক্ষিতে দেওয়া হয় ডিক্রি, আরজির প্রেক্ষিতে দেওয়া হয় কি ডিক্রি, আর দরখাস্তের প্রেক্ষিতে দেওয়া হয় আদেশ। আপনার মনে রাখতে হবে, আমি মামলা করছি আরজি দাখিলের মাধ্যমে, আমি আরজিতে যা চাইছি আমার যদি তাই দেয় এটার বলে ডিক্রি। আর আমি দরখাস্তে যা চাইছি যদি দেখ বা না দেখ এটার কি বলে আদেশ। তো আদেশ আরজি সমান সমান কি ডিক্রি, আর দরখাস্ত সমান সমান কি আদেশ। আচ্ছা, আর বাকি এই পার্থক্যগুলো আমি পড়লাম না, এখানে শেষ পয়েন্টটা একটু দেখেন যে সাধারণত আরজিতে যে বিষয়ে প্রতিকার চাওয়া হয়েছে সেই বিষয়ে আন্ডারলাইন করেন। সাধারণত আরজিতে যে বিষয়ে প্রতিকার চাওয়া হয়েছে সেই বিষয়ে আদালতের সিদ্ধান্ত হলো কি বলেন, ডিক্রি। এবং পিটিশন বা দরখাস্ত দায়েরের মাধ্যমে যে বিষয়ে আদালতের কোনো সিদ্ধান্ত চাওয়া হয়েছে সেটা হলো কি আদেশ। আব্দুল হামিদ ভার্সেস আব্দুল জব্বার হবে বোধহয় 33 ডিএলআর 300 কত 41। ভাই আমরা প্রায় আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। দেখেন তো বিগত বছরের প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্নটা দেখেন, ডিক্রির অন্তর্ভুক্ত মর্মে গণ্য হবে কোনটা? আরজি প্রত্যাখ্যানের আদেশ। নিম্নের কোন, কথা বলেন না প্লিজ, নিম্নের কোন আদেশটি ডিক্রি হিসেবে গণ্য হবে? আরজি প্রত্যাখ্যান আদেশ। তারপরে 4 নম্বর প্রশ্নটা দেখেন, সিভিল প্রসিডিউর কোডের 144 ধারার অধীন প্রত্যার্পণ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে সেটি হবে একটা কি ডিক্রি। কি ডিক্রি? ডিম ডিক্রি। 5 নাম্বারটা দেখেন যে দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 11 এর বিধান মতে আরজি নাকচের সিদ্ধান্ত হলো একটা কি। আমি একটা কথা বলি, ইংরেজিতে বলে রিজেকশন অফ ক্লেম, বাংলায় আরজি প্রত্যাখ্যান বলে, আরজি নাকচ বলে, আরজি খারিজ বলে, আরজি নামঞ্জুর বলে। বাংলায় অনেক নাম, কিন্তু ইংরেজিতে বলে কি রিজেকশন অফ ক্লেম। সেলফ প্র্যাকটিসে যে প্রশ্নগুলো আছে এগুলো মোটামুটি আপনারা পারবেন। আমি একটা জিনিস একটু চলে আসি, সেটা হলো 18 নম্বর প্রশ্নটা একটু দেখেন। দেওয়ানি কার্যবিধি অনুযায়ী রায় কি? রায় সম্পর্কে বিস্তারিত বলবো। রায় আছে 2 এর 9, রায় আছে কততে? ডিক্রি আছে 2 এর 2, আদেশ আছে কত 2 এর 14, আর রায় আছে কত 2 এর 9। আচ্ছা, তা রায় হলো যুক্তি বা আদেশের যুক্তি হিসেবে বিচারকের বর্ণনা, মানে একটা আদেশ বা একটা ডিক্রি কেন দেয়া হলো এই যে বর্ণনা, এটা কি বলে রায়। এখন 19 নম্বর প্রশ্নটা 3টে স্টার দেখেন, মামলার শুনানির পর আদালত প্রথমে কোনটি করে? আগে দেয় রায়, আর রায়ের 7 দিনের মধ্যে দেয় কি ডিক্রি। আমি একটু ব্যাখ্যা করি এইভাবে শুনেন। ধরেন ওই ক্রিকেট খেলা দিয়েই তো উদাহরণটা দিছিলাম, ক্রিকেট খেলার
ওই সাথে সাথেই তো আপনার রায় হয় সাথে সাথে, মানে খেলা শুরু শেষ হয়ে গেল, এক পক্ষ জিতছে আর এক পক্ষ আসছে, সাথে সাথে স্কোর কার্ড দেখায়, স্কোর কার্ড দেখায়, ওটি হচ্ছে রায়। তার মানে রায়টা দিচ্ছে কি আগে, আর কিছুক্ষণ পর প্রেজেন্টেশন হয় না, যে অধিনায়ক দুইজন রে তাকে, এক পক্ষ আছে যে পক্ষ জিতছে, ম্যান অফ দ্য ম্যাচ দাদা আছে, সব দেয় কি ওই জায়গা, তাহলে ওটারে আমরা ধরতেছি ডিগ্রি। আর খেলা হয়ে যাওয়ার সাথে সাথে আমি জানতেছি যে কে জিতছে, স্কোর কার্ড দেখতেছি, তাহলে আগে দেয় হচ্ছে কি রায়। রায়ের কয়দিনের মধ্যে দেয় ডিগ্রি? 7 দিন। এটা সামনে পড়বো আমরা বিষাদেশে, বাট আপাতত আপনি মনে রাখেন যে আগে দেয় হচ্ছে রায়, রায়ের পরে দেয় কি ডিগ্রি। ধন্যবাদ। আচ্ছা, সরকারি উকিলটা একটু পড়ে ফেলি, দেখেন 2-7, 2-7 গভর্নমেন্ট লিডার, যারা বলে জিপি, যারা বলে কি জিপি, সাথেই লেখেন 2-15 দিয়ে লেখেন উকিল বা প্লিডার, 2-15 দিয়ে লেখেন উকিল বা প্লিডার, 2-15। তাহলে গভর্নমেন্ট লিডার সরকারি উকিল আছে 2-7, আর শুধু উকিল আছে কততে? 2-15। সরকারি উকিল বলতে দেওয়ানি কার্যবিধির অধীন সুস্পষ্টভাবে বর্ণিত সকল বা যে কোনো কার্য সম্পাদন করার উদ্দেশ্যে সরকার কর্তৃক নিযুক্ত অফিসারকে বোঝায়। সরকারি উকিলের নির্দেশনা অনুযায়ী কার্যরত অপর কোনো উকিলকে বোঝায়। সাধারণত রাষ্ট্রপক্ষে, সরকার পক্ষে যে ব্যক্তি দেওয়ানি মামলা পরিচালনা করে তাকে বলা হয় জিপি, গভর্নমেন্ট লিডার। আর ফৌজদারি মামলার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষে যিনি মামলা পরিচালনা করে তাকে বলে পিপি, পাবলিক প্রসিকিউটর। 2-8 দেখেন, 2-8 বিচারক বা জজ অর্থ হলো দেওয়ানি আদালত পরিচালনাকারী কর্মকর্তা। ইংলিশটা আন্ডারলাইন করেন, জাজ মিন্স দ্য প্রিজাইডিং অফিসার অফ এ সিভিল কোর্ট। দেওয়ানি আদালত যিনি পরিচালনা করে তারে কি বলে? দেওয়ানি আদালত পরিচালনা করলে তারে বলে প্রিজাইডিং অফিসার বা জজ। আমরা সর্বশেষ আজকের যেটা সর্বশেষ পড়বো সেটা দেখেন রায়, রায় বা জাজমেন্ট, রায় বা জাজমেন্ট। আমি বুঝাইছি আপনাদের যে একটার আদেশ বা ডিক্রি কেন দিল, এই যে বিস্তারিত বর্ণনা, তারে কি বলে? রায়। 2-9 রায় বলতে ডিগ্রি বা আদেশের আন্ডারলাইন করেন যুক্তি হিসেবে বিচারক যে বর্ণনা দেয় তা বোঝায়। স্টেটমেন্ট গিভেন বাই দ্য জাজ অফ দ্য গ্রাউন্ডস অফ এ ডিগ্রি অর অর্ডার ইজ কল্ড জাজমেন্ট। ধারা কত? 2-9। তারপর লাইনটা আন্ডারলাইন করেন, মকদ্দমার শুনানির পর আদালত রায় ঘোষণা করে। যখন মামলার শুনানি শেষ হয়ে যাবে আগে দেবে কি? রায়। এবং এরূপ রায়ের ভিত্তিতে কি দিবে? এই কথাটা বলতে 33 ধারায় গোল দিয়ে 3টে স্টার দেন। মামলার শুনানি শেষে আগে দিবে রায়, পরে দিবে ডিক্রি, এই কথাটা কত ধারায় বলতে? 33 ধারায়। তা আমরা বিগত বছরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্নটা একটু পড়ি দেখেন। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর 2-8 ধারার বিধান অনুসারে জাজ অর্থ কি? প্রিসাইডিং অফিসার অফ এ সিভিল কোর্ট। আর বাদ বাকি যা আছে আমরা আগামীকাল থেকে পড়বো। আজকে যতটুকু পড়লাম আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, স্যার, আরজি সমান সমান ডিগ্রি বললেন স্যার, আর আদেশ সমান সমান? আরজি সমান সমান ডিক্রি, দরখাস্ত সমান সমান আদেশ। জি স্যার। এই যেখানে এমসিকিউ তে অনেক সময় ভাই ডিগ্রি কত প্রকার, 2 প্রকার নাকি 3 প্রকার, অনেক জায়গায় তো লেখা আছে 2 প্রকার, সঠিক তাহলে কোনটা দিব আমরা? ব্যাখ্যা অলরেডি দিচ্ছি, 3 প্রকার দিবেন, 3 প্রকার। ঠিক আছে। আমার কথা যদি বিশ্বাস করেন তাহলে 3 প্রকার দিবেন, আর আমার যদি বিশ্বাস না থাকে তাহলে 2 প্রকার দিবেন, আর কথা নাই। আবার বিশ্বাস করে তো করতে হচ্ছে না। আচ্ছা তারপরে বলেন। হ্যাঁ বলেন। কনফিউশন থাকে, 2 জায়গা 2 প্রকার আছে। কনফিউশন থাকবে না, দুইয়ের সংজ্ঞা দেখবেন, ওখানে 3 প্রকারই বলছে। দাঁড়ান, অনলাইনে কোনো প্রশ্ন আছে আর? আচ্ছা, তাহলে আমরা পরীক্ষায় চলে আসবো সরাসরি। ধন্যবাদ, ভালো থাকেন, আগামীকাল ক্লাস আছে। এখন পরীক্ষা অনুষ্ঠিত হবে।